করলেন আপনি, তাও জোর করে। একটা সময় ছিল যখন আপনাকে সম্মান করতাম। আপনি তো আমার সিনিয়র ছিলেন। আপনি পড়তেন, আমি বসে শুনতাম। আর আজ আজ আমাকে একটা বাচ্চা ছেলেকে মতের বিরুদ্ধে বিয়ে দিয়ে দিলেন। আপনার কি এতটাই ইচ্ছে ছিল বাচ্চা জামাই? আমি চাইনি এমন হোক তন্ময়। আমি চাইলেই কি পারতাম না বলার? বাবা মা যেভাবে বলেছে। আমি কিছু শুনতে চাই না। আমি আপনাকে ভালোবাসিনি তিশা আপু। আপনি সিনিয়র ছিলেন, আপনি সম্মানের জায়গায় ছিলেন। আপনি তো জানতেন আমি কাউকে পছন্দ করতাম। আপনি কিভাবে পারলেন? তুমি কি ভাবছো আমি ইচ্ছে করে করেছি? তুমি শুধু ছোট, তাই না? তুমি জানো না কত রাত আমি কেটে কাটিয়েছি। আমি তো আমার তো কিছু করার ছিল না, আমি তো নিজেই ফেঁসে গেছি। তাহলে না বললেই পারতেন। তুমি তো তিশা, সিনিয়র, স্ট্রং। আপনি যদি না বলতেন কেউ জোর করতো? তুমি জানো না আমি কেন রাজি হয়েছি? জানো না? আমি এখন নিজেকে ঘৃণা করি। আর তুমি সিনিয়র হয়ে আমার বউ। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অনেক আগেই। কি? তুমি বোঝোনি কখনো। তুমি যখন আমার পেছনে ঘুরতে, আমার ক্লাসে দুষ্টুমি করতে, আমি রাগ করতাম ঠিকই, কিন্তু সেই রাগের মাঝে কোথায় যেন ভালোবাসা জমে উঠেছিল। আমি ভয় পেতাম তুমি ছোট, একদিন দূরে সরে যাবে। আর এখন সেই ভয়ই সত্যি হলো। আপনি আমাকে ভালোবাসেন? ভালোবাসতাম না তো তোমাকে বিয়ে করতে চাইতাম কেন? তুমি আমার সব কিছু হয়ে গিয়েছিলে নিজের অজান্তেই। তন্ময় কিছু বলল না, চোখের দিকে তাকিয়ে কেবল অনুভব করলো রাগের নিচে লুকানো ছিল একরাশ ভালোবাসা। তিশার চোখে সেই ভালোবাসা ছিল অস্বীকার করার মতো নয়। ঘড়ি কাঁটা এগিয়ে চলল। রাগ, অভিমান, অপমানের গলা দিয়ে ধীরে ধীরে নামতে লাগলো কণ্ঠের কম্পন। তন্ময় দৃষ্টিতে হঠাৎ এক চিলতে কোমলতা। আপনি কি সত্যি এখনো আমাকে ভালোবাসেন? জানি না তুমি চাও তো আমি আবারও প্রমাণ দিব। তিশার মুখে যেন কথা তন্ময়ের হৃদয়কে আঘাত করলো না, বরং আরো খেপিয়ে তুলল। সে দাঁড়িয়ে গেল রাগে থরথর করে কাঁপতে কাঁপতে। ভালোবাসতেন আপনি? তাহলে প্রমাণ দিন। ডিভোর্স দিয়ে প্রমাণ করুন আমি আপনার সাথে থাকতে পারবো না। তিশা হঠাৎ চমকে তাকায় ছেলেটার দিকে। চোখ জোড়া বড় হয়ে যায় তার। কি বলছো তুমি? আমি আপনার কাছে কোনো কাগজে ভালোবাসা চাই না। আমি চেয়েছিলাম নিজের মতো একটা জীবন, সমবয়সী কাউকে, যার সাথে হাসি কান্না ভাগ করে নিতে পারবো। আপনি আমার সেই জায়গায় ছিলেন না, এখনো না। তুমি এখনো কেবল বয়স দেখছো তন্ময়। ভালোবাসা বোঝার মতো বয়স হয়নি তোমার। তাই তো বলছি, আমাকে সময় দেন, ডিভোর্স দিয়ে মুক্ত করেন। আমি নিজের মতো করে বড় হতে চাই, বউয়ের অধীনে নয়। তুমি জানো না তন্ময়, এই বিয়েতে আমি কতটা হারিয়েছি। তোমার মতো আমিও বাধ্য ছিলাম, কিন্তু তবুও তোমার প্রতি আমার দুর্বলতাকে আমি সম্মান দিয়েছি। তবু আপনি আমার ইচ্ছাকে পিষে দিয়েছেন। তাই এবার আমিও আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম। আমি এই সম্পর্ক চাই না, আমি ডিভোর্স চাই। এক মুহূর্ত নিস্তব্ধতা। তিশার বুকের মধ্যে যেন কেঁপে ওঠে ঝড়। সে চোখ সরিয়ে নেয়, তীব্রভাবে ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে। কিন্তু তন্ময়ের চোখে কোনো সহানুভূতি নেই। সে শুধু দরজার দিকে তাকিয়ে এগিয়ে যায়। আর পেছনে পড়ে থাকে একাকী এক সিনিয়র রোমান্টিক বউ, যার ভালোবাসা ছিল কিন্তু কণ্ঠে তুলে ধরার মতো বয়স কিংবা জায়গা ছিল না। তন্ময় দরজার কাছে পৌঁছে গেছে। হাত বাড়িয়ে দরজার লক ধরতেই পেছন থেকে বজ্রের মতো গর্জে উঠল তিশার কণ্ঠ। দরজা খুললে হাত ভেঙে দেব। তন্ময়ের হাত থমকে গেল। ধীরে ধীরে পেছনে ফিরল সে। তিশার চোখ এখন ভেজা না, আগুন। হ্যাঁ, ঠিকই শুনেছো। তুমি যদি মনে করে থাকো আমি কাঁদবো, ভেঙে পড়বো, তাহলে ভুল করছো তন্ময়। এই বিয়ে আমি চেয়েছি, মেনে নিয়েছি। আপনার জোরে চাপিয়ে দেওয়া ভালোবাসা আমি চাই না। তুমি চাও না, কিন্তু আমি চেয়েছি। আর এই সমাজে বিয়ে একবার হয়, দ্বিতীয়বার নয়। তুমি ছোট ছিলে, না বুঝে কথা বলেছো, ঠিক আছে, কিন্তু এখন তুমি আমার স্বামী। আর আমি আমি তোমার বউ। আমি এই সম্পর্ক চাই না। দরজা ঠেস দিয়ে দাঁড়িয়ে বলে। তবুও থেকে যেতে হবে। বিয়ে খেলনা না তন্ময়। আজ রাগে যাচ্ছ, কাল বিরক্তিতে যাবা, পরশু হয়তো অন্য কাউকে চাইবা, তবে বউ আমি। এই তিশা, সারা জীবন এই আমি। আপনি জোর করে কিছুই ধরে রাখতে পারবেন না। দেখবো কে কাকে ধরে রাখে।
আর কে কাকে ছাড়া পারে না। দুজনের মাঝখানে নীরব আগুন যেন জ্বলতে থাকে। তন্ময়ের চোখে রাগ, কিন্তু কোথাও এক টুকরো ভয়। এই মেয়েটা কতটা শক্ত। আর তিশার চোখে আত্মবিশ্বাস, অধিকার আর অভিমান। তন্ময় দরজার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, যেন একটা শব্দ শুনতে চায় না। আর পেছনে তিশার মুখে এবার এক ভিন্ন দৃঢ়তা। সে ধীরে ধীরে তন্ময়ের দিকে এগিয়ে আসে। এক পা যেন হৃদস্পন্দনের সাথে মিশে যাচ্ছে। তন্ময় ফুঁপিয়ে ওঠে রাগে। আরও এক কদম এগোলে বিশ্বাস করুন নিজেকে সামলাতে পারবো না। তিশা থামে না, একদম তন্ময়ের সামনে এসে দাঁড়ায়। তার চোখে আত্মবিশ্বাসের ঝিলিক, ঠোঁটে হালকা বাঁকা হাসি। তুমি কি জানো আজ কি দিন? তন্ময় চোখ সরিয়ে নেয়, কিছু বলে না। তিশা কান ঘেঁষে এসে ফিসফিস করে বলে, আজ আমাদের বাসর রাত। আজ আমরা স্বামী স্ত্রী। আজ আমি চাই তুমি আমার সম্পূর্ণ হয়ে যাও, আমরা এক হই। তন্ময়ের মুখ কড়াকড়ি লাল হয়ে যায়, রাগে, অস্বস্তিতে, অপমানে। স্টপ ইট, একদম চুপ করুন। আমি এসব শুনতে চাই না। আপনি কি ভাবছেন নিজেকে? বয়সে বড়, অভিজ্ঞ, তাই আমাকে এসব ফাঁদে ফেলবেন? আমি কোনো ফাঁদ পাতিনি তন্ময়। আমি শুধু আমার স্বামীকে চাই, আমার অধিকার চাই। অধিকার? আপনি আমার সিনিয়র, আমি আপনাকে শ্রদ্ধা করতাম, আর আপনি এখন এসব এসব শারীরিক বিষয় এনে। তিশা ধীরে ধীরে এগিয়ে আসে, মুখোমুখি হয়ে বলে, ভালোবাসা মানেই কি শুধু ফুল আর চাঁদ? বাসর মানে কি শুধু সজ্জিত বিছানা? আমি চাই আমার স্বামী আজ বুঝুক, এই ভালোবাসা, এই বন্ধন শুধুই কাগজের নয়, এটা হৃদয়ের, শরীরের, আত্মার। আপনি আমাকে জোর করে কিছু করতে পারবেন না। আমি এখনো ছোট, আপনার মতো চিন্তা করিনি কখনো। তিশা একটু পিছিয়ে সোজা হয়ে দাঁড়াই, বলে, ঠিক আছে, তুমি যখন প্রস্তুত হবে আমি তখনই থাকবো। কিন্তু মনে রেখো, আজকের রাত শুধু এক হওয়া নয়, আজকের রাত থেকে শুরু হবে আমার অধিকার প্রতিষ্ঠার লড়াই। আমি তোমাকে আমার করেই ছাড়বো তন্ময়। তিশা ঘুরে সরে যায়, আর পেছনে তন্ময় দাঁড়িয়ে থাকে। রাগে গা কাঁপছে তার, কিন্তু বুকের ভেতরে কোথাও যেন একটা অচেনা কাঁপুনি। সে বুঝে উঠতে পারছে না সে তিশাকে ভয় পাচ্ছে না আকৃষ্ট হচ্ছে। তন্ময় চোখ মুছে একপাশে মুখ ফিরিয়ে নিচু গলায় বলে, আপনার কোনো অধিকার নেই আমাকে এমনভাবে ধাক্কা দেওয়ার। আমি এসব সম্পর্ক বুঝি না। তোমাকে বুঝতে বলছি না, তোমাকে অনুভব করতে বলছি। তন্ময় চোখ তুলে তাকাই। তিশার চোখে দৃষ্টি স্থির, গভীর, অদ্ভুত রকমের শান্ত, আত্মবিশ্বাসী। সে আর একবার এগিয়ে আসে। তন্ময় পিছু হটতে যায়, কিন্তু দেওয়ালে গিয়ে ঠেকে। আপনি আপনি এটা করতে পারেন না। আমি তখন তোমার বউ, আর বউয়ের কিছু কিছু অধিকার ঠোঁট দিয়ে আদায় করে নিতে হয়। কথাটা শেষ না হতেই তিশা এক ঝটকায় তন্ময়ের মুখের খুব কাছে চলে আসে। তন্ময় চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। কোনো কিছু বলার আগেই তিশা ঠোঁটে কিস করতে থাকে। তন্ময়ের চোখ বড় হয়ে যায়। সে ভাবতে পারেনি তিশা সত্যি তার এত কাছে আসবে। নরম, স্থির, কিন্তু আগুনের মতো স্পর্শ। এক মুহূর্ত, দু মুহূর্ত, তারপর ঠোঁট থেকে ঠোঁট সরিয়ে নিয়ে তিশা ফিসফিস করে বলে, আর কিছু না হোক, ঠোঁটে ঠোঁটে কথা তো হতেই হবে স্বামী। তন্ময়ের বুকের ভেতরটা ধক করে ওঠে। এক ধরনের শিহরণ, রাগ, ঘৃণা, আকর্ষণ সব মিশে এক যেন বিষাক্ত অথচ মধুর অনুভূতি। সে কিছু বলতে পারে না। তিশা পেছনে সরে গিয়ে ধীরে ধীরে বিছানায় বসে পড়ে। আজকে নয়, কাল না হয়, কিন্তু একদিন তুমি নিজেই এসে আমার ঠোঁটে আবার সেই কথা বলবে, ভালোবেসে, আপন করে। তিশা বিছানায় বসে, মুখে অদ্ভুত এক হাসি, কিন্তু চোখে ঝলসে ওঠা আগুন। আর তন্ময় দাঁড়িয়ে, রাগে, অপমানে, জেদে ঠাসা কণ্ঠে চিৎকার করে বলে, আপনি কি ভাবছেন নিজেকে? আমি আপনার কাছে কখনো যাব না। আমার গার্লফ্রেন্ড আছে, ভালোবাসি আমি তাকে। আপনাকে ডিভোর্স দিয়ে তাকেই বিয়ে করব আমি। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, ঘর নিস্তব্ধ। তিশার মুখের হাসি মিলিয়ে যায়, চোখের পাতা দুটো ধীরে নেমে আসে, ঠোঁট শক্ত করে বন্ধ হয়ে যায়। তারপর হঠাৎ তিশা ঝাঁপিয়ে পড়ে তন্ময়ের উপর, দেওয়ালের সাথে ঠেলে ধরে তাকে। তন্ময়ের চোখ বড় বড় হয়ে ওঠে। কিছু বোঝার আগেই তিশা তার ঠোঁট কামড়াতে শুরু করে। না, কোনো ভালোবাসার কিস না, এক রাগের, অধিকার বোধের পাগল করা কামড়। আহ, কি করছেন আপনি?
পাগল নাকি? ছাড়ুন আমাকে। তিশা ঠোঁট কামড়াতে কামড়াতে ফিস ফিস করে বলে। তুমি আমার স্বামী, আর আমি কাউকে ভাগ দিতে পারি না। তোমার এই ঠোঁট কেবল আমার। আপনি তো পুরোপুরি পাগল। আপনার মতো মানসিক রোগী আমি জীবনে দেখি নাই। তিশা ঠোঁটে কামড় বসিয়ে থেমে গিয়ে গম্ভীর কণ্ঠে বলে। ভালোবাসা মানেই পাগলামি, আর তুমি যদি অন্য কাউকে বিয়ে করো তাহলে তোমার এই ঠোঁট আর থাকবে না, স্মরণীয় হয়ে থাকবে আমার কামড়ের দাগ দিয়ে। তন্ময় ছিটকে দূরে সরে যায়, ঠোঁটের কোণায় লাল রক্তের রেখা। সে হতভম্ব, কিছু বলার ভাষা নেই। তোমার প্রেমিকা যদি সত্যি থাকে তাহলে তার কাছে গিয়ে বলো এই ঠোঁট এখনো এক সিনিয়র রোমান্টিক বউয়ের ছোঁয়া নিয়ে বেঁচে আছে। তন্ময় ঠোঁটে রক্তের স্বাদ নিয়ে পেছনে সরে দাঁড়ায়, চোখে আগুন, কণ্ঠে বিদ্রুপ, মিশে থাকা রাগ। আপনি আসলেই অসুস্থ। আমি এখানে এক মুহূর্ত থাকবো না। সে ঘুরে দরজার দিকে পা বাড়াতে তিশা ঝাঁপিয়ে পড়ে তাকে জোরে ধাক্কা দেয়। তন্ময় নিজের ভার সামলাতে না পেরে সরাসরি বিছানায় পড়ে যায়। আপনি পাগল? এইটা আপনি কি করছেন? তিশা একটু কথা না বলে ছেলেটার উপর উঠে বসে, চোখে অদ্ভুত জেদ, ঠোঁটে হালকা বাঁকা হাসি। তন্ময়ের বুক ধকধক করছে, চোখে ভয় মেশানো রাগ। তিশা ঠোঁটের উপর ঝুঁকে ফিসফিস করে বলে। তুমি কোথায় যাবে? যে ঠোঁট দিয়ে এখনো আমার রক্তের দাগ, সেই ঠোঁট যদি অন্য কাউকে স্পর্শ করে তাহলে ঠোঁট আর থাকবে না, সাথে আমিও না। এরপর কোনো কিছু বোঝার আগেই তিশার ঠোঁটে কামড় কিস করতে শুরু করে, জেদে, অধিকার বোধে আর এক প্রকার পাগলামিতে ঠোঁটের পর ঠোঁট রেখে কামড় দিতে দিতে বলেই চলে। এই ঠোঁট আমার, এই মুখ আমার, এই রাগী চোখ, এই জেদি স্বভাব সব আমার। তুমি যদি ভুলেও অন্য কাউকে কাছে আনার চেষ্টা করো তাহলে আমি তিশা তোমাকে ভাঙা মানুষ বানিয়ে ছাড়বো। তন্ময় দম বন্ধ হয়ে আসা চোখে তাকিয়ে থাকে তার দিকে। মুখে রাগ, শরীরে উত্তেজনা, কিন্তু ভেতরে এক ধরনের অজানা শিহরণ। তিশা ধীরে ধীরে কানের কাছে ফিসফিস করে বলে। বিয়ে করেছি, শুধু কাগজে নয়, তোমার রক্তে আমি থাকতে চাই, তোমার নিঃশ্বাসে, তোমার অস্তিত্বে। ঘরে বাতাস গাঢ় হয়ে ওঠে। তন্ময় কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে বলবে কি না। আপনি কি আমাকে পাগল করে ফেলবেন? তন্ময় বিছানায় শুই, চোখে অবিশ্বাস আর গা কাঁপা ভয় মিশ্রিত রাগ। তিশা তারপর ঝুঁকে ঠোঁটে ঠোঁট রেখে শেষ এক কিস করে সরে যায়। তারপর সে ধীরে ধীরে উঠে দেয়, চুল ঠিক করে তন্ময়ের দিকে নিচু হয়ে তাকায়। তার চোখে এবার আর উত্তেজনা নেই, বরং ঠান্ডা, স্থির, কিন্তু ভয়ানক হুঁশিয়ারি। ইতিমধ্যেই করেছি স্বামী মশাই। এই ঠোঁট দিয়ে তুমি যতবার অন্য মেয়ের কথা বলবে ততবার তোমার এই ঠোঁট আমি ক্ষতবিক্ষত করে দিব। আপনি আপনি হুমকি দিচ্ছেন? না, এটা হুমকি না, এটা আমার অধিকার। তুমি আমার স্বামী, তোমার দেহ, মন, রূপ সব আমার। তিশা এক ধাপ পেঁচিয়ে যায়, ঠান্ডা গলেই বলে। তুমি পালাতে পারো, তুমি চিৎকার করতে পারো, তুমি অভিযোগ করতে পারো, কিন্তু তোমার এই ঠোঁটের দাগ, আমার কামড়ের চিহ্ন কেউ মুছতে পারবে না। তন্ময় উঠে বসে, তার ঠোঁট লাল হয়ে আছে। সে কিছু বলার চেষ্টা করে, কিন্তু গলায় শব্দ আসে না। ঘর ছাড়ার ইচ্ছে থাকলে এখনই যাও, কারণ কাল থেকে এই দরজা আর খোলা থাকবে না। তোমার ঠোঁট শুধু আমার, আর তুমি তন্ময়, তুমি ধীরে ধীরে আমার হয়ে উঠছো, তা তুমি চাও বা না চাও। তিশা দরজার দিকে পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে, ঠোঁট শক্ত করে বন্ধ, বুক ওঠানামা করছে ধীরে ধীরে। পেছনে বিছানায় তন্ময়, ঠোঁটে লাল রক্তের হালকা চাপ, চোখে বিস্ময়, মনে ঝড়। সে কিছু বলতে চায়, কিন্তু শব্দ খুঁজে পায় না। রাগ, লজ্জা, অপমান সব মিলিয়ে যেন কোনো অনুভবেই শব্দ জন্মায় না। তন্ময় ধীরে ধীরে শুয়ে পড়ে, চোখ বন্ধ করে ফেলে। শরীরটা সোজা, কিন্তু মনে যেন হাজার চুরি বেজে চলেছে। একদিকে প্রেমিকার মুখ মনে পড়ে, অন্যদিকে এই পাগল অধিকারী রোমান্টিক সিনিয়র বইয়ের কামড়ানো ঠোঁটের জ্বালা। তিশা ধীরে ধীরে ফিরে তাকায়। তন্ময় চুপচাপ শুয়ে, কোনো অভিযোগ নেই, কোনো প্রতিরোধও নেই। চুপ করে শুয়ে পড়েছো, ভেবো না আমি ভুলবো। তোমার নীরবতাও আমি আদায় করে নেব ভালোবাসায়। তিশা ধীরে ধীরে আলো নিভিয়ে দেয়। ঘর অন্ধকার হয়ে যায়, শুধু নিঃশ্বাসের শব্দ আর দুজনের মাঝখানে জমে থাকা অনির্বচনীয় টানাপোড়েন। সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে রুমে ঢুকছে। ঘরে অদ্ভুত শান্তি, কিন্তু সেই শান্তির নিচে আগুন গনগনে।
তন্ময় গভীর ঘুমে, মুখটা একপাশে ঘোরানো, শ্বাস প্রশ্বাস শান্ত। কিন্তু তখনই তিশা ধীরে ধীরে তার দিকে ঝুঁকে আসে, চুলগুলো ঘাড় বেয়ে নেমে গেছে, চোখে দুষ্টু হাসি। সে তন্ময়ের মুখের কাছে মুখ নিয়ে আসে। খুব ধীরে ধীরে তিশা হালকা করে তার ঠোঁটে ঠোঁট ছোঁয়। একটা চুমু, সকালবেলার প্রথম অধিকার। ঠিক তখনই তন্ময় চোখ খুলে লাফ দিয়ে উঠে পড়ে, চোখ টকটকে লাল, মাথা নিচু করে চিৎকার করে ওঠে। আপনি আবার কি করছেন? এটা কিভাবে সম্ভব? ঘুমিয়ে থাকা লোকের ঠোঁটে কেউ এমন করে? ঘুম ভাঙানোর আরামদায়ক উপায় তো খুঁজছিলাম, ভালো লাগেনি নাকি? আপনি সবকিছু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি এটা আর সহ্য করতে পারছি না। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তোমার ঠোঁটের উপর আমার নাম লেখা হয়ে গেছে তন্ময়, ভুলে যাবার অভিনয় করো না। তুমি ঘুমিয়েছিলে আর আমি শুধু আমার জিনিস ছুঁয়েছি। আপনি মানুষ তো না কোনো পাগল আগ্রাসী দানব? আমি এক সিনিয়র রোমান্টিক বউ যে ভালোবাসলে গিলে নেয়, আর তুমি এখন তোমার ঠোঁট আমার ছোঁয়া ছাড়া আর কিছুই বুঝবে না। ধীরে ধীরে তুমি নিজেই বুঝবে, তোমার রাগ, তোমার বিদ্রোহ সব আমার ছায়ার নিচে। তন্ময় ঘর থেকে বেরিয়ে যেতে যেতে দরজায় দাঁড়িয়ে থেমে যায় এক মুহূর্ত। ঠোঁটে হাত রেখে বোঝার চেষ্টা করে সে এখনো কাঁপছে, রাগে ঘৃণে না, কোনো অনিচ্ছা টানের কারণে, সে নিজেই জানে না। তন্ময় চোখ জল জল করছে, ঠোঁট কামড়ানো, কপালে চিন্তার ভাঁজ। সোজা ঢুকে যায় রান্নাঘরে, মা তখন চা বানাচ্ছে। মা, একটা কথা জিজ্ঞেস করি, তোমরা আমার সাথে এমন করলে কেন? কি হয়েছে আবার সকাল সকাল? কি কথা? পাশের বাড়ির সেই সিনিয়র আপু তিশা, তুমি বাবা মিলে ওর সাথে আমার বিয়ে দিলা। তুমি জানো সে আমার থেকে 3 ক্লাস সিনিয়র, সে ভয়ঙ্কর পাগল। আর তুমি তুমি কি একবারও আমার মতামত জানতে চাওনি? তোমার বাবা ঠিক করেছেন, তিশা ভালো বই, বাড়ি ঘর, আদব কায়দা, শিক্ষা সবকিছু দেখেই উপযুক্ত। তুমি তো কোনোদিন বলো নাই তুমি কাউকে পছন্দ করো। তোমরা সময় দাওনি বলেই তো বলতে পারি নাই। আর তিশা, সে কি মানুষ? সে তো ঘুম ভাঙাতেও ঠোঁটে কিস করে। মা, আমি ভয় পাই ওকে। ও আমার ঠোঁট কামড়ায়, হুমকি দেয়। আমি এই বিয়ে মানি না। কি বললে তন্ময়? এসব কথা কেউ মাকে বলে? ও পাগল, আর আমি ডিভোর্স চাই। আমার গার্লফ্রেন্ড আছে, আমি ওকেই বিয়ে করব। তুমি যদি মা হও তাহলে আমার পাশে দাঁড়াও, না হলে আমি নিজেই বের হয়ে যাব এই বাড়ি থেকে। তুমি আজ এভাবে কথা বলবে ভাবিনি। তিশা যাই হোক, সে তোমার বউ, আর তুমি তার স্বামী। স্বামী না, দাস। আমি যাচ্ছি মা, এই বাড়ি আর আমার না, যদি ডিভোর্স না হয়। তন্ময় দরজার দিকে এগিয়ে যায়, আর পেছনে তার মা চুপচাপ দাঁড়িয়ে থাকে, হয়তো ভাবছে। আমি ছেলেকে হারাচ্ছি না, ছেলেটা নিজেই কিছু হারিয়ে ফেলেছে। তন্ময় রাগে কাঁপতে কাঁপতে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে, হাতে মোবাইল। গন্তব্য সোজা তার প্রেমিকার বাড়ি। ঘরের ভেতর থেকে তিশা জানালার ফাঁক দিয়ে সব দেখছে, চোখে আগুন, কপালে শিরা দপদপ করছে। এই ছেলে বউ রেখে প্রেমিকার কাছে যাচ্ছে, তাকে এখনই শেখাতে হবে বউ মানে কাগজে নাম না, বউ মানে অধিকার, আগুন, শেকল। তন্ময় গেট পার হয়ে সামনে এগুচ্ছে। ঠিক তখন তিশা পেছন থেকে ছুটে এসে তাকে জোরে টেনে ধরে। তন্ময় হকচকিয়ে যায়। কি করছেন? ছাড়ুন আমাকে। তুমি কোথায় যাচ্ছ? বউ রেখে গার্লফ্রেন্ডের কাছে, তাই না? হ্যাঁ, যাচ্ছি। তোমার সাথে থাকা সম্ভব না। তুমি পাগল, ভয়ঙ্কর, তুমি একটা ভুল। তাহলে এবার সেই ভুলের মূল্য দিতে হবে তন্ময়। বউ রেখে যদি অন্য মেয়ের কাছে যাও তাহলে সেই পথ আমি বন্ধ করে দেব। তুমি আমার জীবন কন্ট্রোল করতে পারো না। তুমি আমার স্বামী, তোমার জীবন আমি না চালালে কে চালাবে? এই ভালোবাসা না, এই জেলখানা। তোমার ঠোঁটের দাগ শুকানোর আগেই তুমি আরেক মেয়ের নাম বলছো। তুমি সাহস কোথা থেকে পাও তন্ময়? কারণ ও আমাকে সম্মান করে, তুমি শুধু নিজের মাল মনে করো। আমি ভালোবাসি। এই ভালোবাসা যদি দুঃস্বপ্ন হয় তাহলে তুমি এখন থেকেই দুঃস্বপ্নে জ্বলো। তিশা মোবাইল ছিনিয়ে ফেলে, সোজা তন্ময়ের হাত ধরে বাড়ির দিকে হাঁটে। মনে আগুন জ্বলছে। দুজনে বাড়িতে ঢুকেছে, তন্ময়ের হাত শক্ত করে ধরে রেখেছে তিশা। চোখে কেউ দেখলে ভাবে দুজনের মাঝে অদৃশ্য আগুনের তোলা দড়ি বেঁধে রেখেছে। মা ডেকে ওঠে। তন্ময়, কোথায় গেলে তুমি? তিশা, কি হয়েছে?
ছোট ভুল করেছিল তন্ময়, সোজা পথে নিয়ে এসেছি। এইভাবে টেনে আনা হয় কাউকে? আমি কোনো পোষা প্রাণী না। তুমি আমার স্বামী, তোমার স্বাধীনতা আমার সীমার ভেতরেই থাকবে। তৃষা, একটু ধৈর্য ধরো। তন্ময় ছোট ছেলে। তুমি আমার বিয়ে করা পর, ছোট বড় কিছু না, এখনো আমার দায়িত্ব। তন্ময় কিছু না বলে সোজা নিজের রুমে চলে যায়। রুমের দরজা বন্ধ করে দেয় সজোরে, জানালার পর্দা ছিঁড়ে ফেলে, বিছানার পাশে থাকা চেয়ারটায় লাথি মেরে ফেলে দেয়। এই মেয়েটা আমাকে দম বন্ধ করে দিচ্ছে। আমি একটা মানুষের মতো বাঁচতেও পারি না। কখন উঠবো, কখন ঘুমাবো, কার সঙ্গে কথা বলবো, সব ও ঠিক করে দিবে। দেওয়ালের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে, এমন বিয়ে কেউ দেয়? একটা পাগল মেয়ের হাতে আমাকে দিয়ে দিলে। নিজের ঠোঁট ছুঁয়ে দেখে, যেখানে রক্তজবা দাগ এখনো স্পষ্ট। চোখে কুয়াশা, রাগ, লজ্জা, ঘৃণা, ভালোবাসা সব গুলিয়ে গেছে। তন্ময় ধপ করে বসে পড়ে বিছানায়, হাতে মুখ চাপা দিয়ে ফুপিয়ে কাঁদে। রুমের বাইরে তৃষা দরজার পাশে দাঁড়িয়ে চুপচাপ শুনেছে সব। চোখে কষ্ট, কিন্তু ঠোঁটে সেই একই দখলদারি জেদ। এই কান্না একদিন ভালোবাসার রূপ নেবে তন্ময়, সেদিন তুমি নিজেই বলতে চাইবে, তৃষা তুমি আমায় ছেড়ো না কখনো। ঘরের ভেতর থেকে লাইট অফ। তন্ময় চুপচাপ বিছানায় বসে, চোখে জল, মুখে রাগ, মনে ঘৃণা ও দ্বিধা। দরজার বাইরে তৃষা দাঁড়িয়ে, চোখে আগুন জ্বলছে। দরজায় কয়েকটা ঠুকঠাক। তন্ময়, ঘর খোলো। ভেতরে কোনো উত্তর নেই। তন্ময় বলছি, দরজা খোলো। আমার ঘর, আমার শান্তি তুমি বুঝবে না। চলে যাও। তুমি ভাবছো আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো? তোমার মতো পিচ্ছি ছেলের ইগনোর সামনে আমি হার মেনে নেব? ভেবে রেখো, যদি আমাকে জোর করে এই দরজা খুলতে হয়, তাহলে আজ রাতের বাসর কেউ আটকাতে পারবে না। তুমি এমন হুমকি দিচ্ছ? না, হুমকি না, এটা একটা ওয়াদার মতো। এই দরজা বন্ধ রেখো, আর আমি তোমাকে এমন ভাবে খুলি, তুমি নিজেই নিজের দরজা, শরীর, মন সব খুলে দিতে বাধ্য হবে। ভেতর থেকে তন্ময় বিছানা থেকে উঠে দরজার কাছে আসে, মুঠি শক্ত, চোখে জেদ। এক মুহূর্ত নিঃশব্দ, তারপর ধীরে ধীরে দরজার ছিটকিনি খোলে। এসো দেখি, আজ তুমি কতটা যেতে পারো। তন্ময় দরজা খুলে দিয়েছে। তৃষা ধীরে ধীরে ঘরে ঢোকে, আলো মিলান, বাতাস থমথমি। তন্ময় দেওয়ালের দিকে তাকিয়ে পেছন ফিরে তাকায় না। তোমার রাগটা বুঝি তন্ময় তুমি ভাবছো তোমার জীবনকে যেন ছিনিয়ে নিয়েছে। তুমি সবকিছু নিজের মতো চালাতে চাও। আমি পুতুল না তিশা। তুমি আমার স্বামী, তুমি যদি আমাকে ফেলে দাও আমি সরে যাব না। তুমি যদি দূরে যাও আমি পাশে থাকবো, আর তুমি যদি ভেঙে পড়ো আমি তোমাকে জড়িয়ে ধরবো। কেন করো এসব? তৃষা ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ায়, তন্ময়ের মুখের দিকে তাকিয়ে বলে, তোমার এই ঠোঁট যতবার অভিমান করবে আমি তাকে ছুঁয়ে বলবো আমি এখানে আছি। তৃষা এবার খুব ধীরে তন্ময়ের ঠোঁটে এক গভীর কোমল চুমু খায়। না, জোর করে না, হুমকিতে, শুধু এক টুকরো নিঃশব্দ অনুভব। তারপর মাথা কাঁধে রেখে বলে, আমি যতটা করতে বলবো তুমি ততটা সয়ে উঠতে পারবে না জানি, তবু আমি থামবো না, কারণ এই ভালোবাসা কোনো যুদ্ধ না, এটা ত্যাগ। তন্ময় একটুও নয়নি, শুধু তার চোখের কোণে জল। সে এবার ধীরে ধীরে হাত বাড়িয়ে তৃষার আঙ্গুল ছুঁয়ে বলে, আমি তোমাকে চাই না। আমি চাই, খুব গভীর ভাবে চাই। একটু আদর করবে আমায়? গভীর রাত, রুমে হালকা আলো জ্বলতেছে। তৃষা আর তন্ময় পাশাপাশি বসে। তন্ময় একটু শান্ত, তৃষার কথা তাকে নরম করেছে। হঠাৎ ফোন বেজে ওঠে, স্ক্রিনে ভেসে ওঠে রিমি। তৃষা চোখ সরিয়ে স্ক্রিনে তাকায়, চোখ মুহূর্তেই শীতল থেকে আগুনে পরিণত হয়। তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ। তৃষা মোবাইলটা তুলে নেয়, চোখ তন্ময়ের দিকে গেথে বলে, তাহলে শোনো, আজ রাত তুমি আমার পাশে বসে কাটাচ্ছ, আর তোমার অতীত কল করছে তোমাকে। তুমি কি ধরবে? তোমার প্রেমিকা জানে তুমি এখন কার, জানে তুমি আজ কার বিছানায়, কার ঘরে, কার জীবন সঙ্গী। তিশা প্লিজ, এখন না। না, এখনই। এই রিমি নামের মেয়েটা বারবার ফোন করে যাবে, আর আমি তোমার পাশে বসে মুখ নিচু করে থাকবো। সেই তিশা আমি না। ফোন আবার বেজে ওঠে, তৃষা কেটে দেয়। তন্ময়ের দিকে মোবাইলটা ছুঁড়ে ফেলে, কিন্তু গায়ে লাগে না, বিছানায় পড়ে যায়। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি তন্ময়, তোমাকে জোর করিনি, তোমার দখল চেয়েছি, আর তুমি এখনো তাকে ধরে বসে আছো। ও আমার প্রেমিকা, সবকিছু ভোলা যায় না তিশা। ঠিক আছে, তুমি একদিকে প্রেমিকা রেখে আরেক দিকে স্ত্রী নিয়ে বসে থাকবে,
আমি সেই মেয়েটা না। সে দরজার দিকে পা বাড়ে, কিন্তু হঠাৎ থেমে ফিরে তাকায়। চোখে তপ্ত জেদ আর ঠোঁটে ধীরে উচ্চারিত এক ভয়ঙ্কর হুঁশিয়ারি। তুমি যদি ওর ফোন ধরো, এই ঘর ছেড়ে আমি যাব, কিন্তু শান্তিতে যেতে দেব না তোমাকে। একদিন তুমি নিজেই বলবে, তিশা আমাকে ফিরিয়ে নাও। তৃষা বের হয়ে যায় রুম থেকে। দরজা সজোরে বন্ধ হয়। ভিতরে পড়ে থাকে তন্ময়, নিঃশব্দ, থমকে যাওয়া, আর মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠা আবার মিসড কল রিমি। সিন রুমের ভিতর দরজা ধাক্কা দিয়ে বন্ধ হয়ে গেছে। তৃষা চলে গেছে। তন্ময় একা দাঁড়িয়ে নিঃশব্দ ঘরে। মোবাইলের স্ক্রিন জ্বলছে, মিসড কল রিমি। তন্ময় কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, চোখে যেন একদম কুয়াশা। অতীত, ভালোবাসা, অপরাধ বোধ সব একসাথে মাথায় আঘাত করছে। টান করে আবার ফোন বেজে ওঠে। রিমি কলিং। তন্ময় ধীরে ধীরে ফোনটা তুলে নেয়। চোখ তার লাল, হাত কাঁপছে। ফোনের স্ক্রিনের দিকে একবার তাকায়, আর মুহূর্তেই ভেঙে ফেলে ফোনটা মাটিতে ছুঁড়ে। গ্লাস সিটকে ছড়িয়ে পড়ে। স্ক্রিন চৌচির, ফোনটা মৃত। একসাথে মরে যায় পুরনো এক অধ্যায়। তন্ময় চিৎকার করে ওঠে। নাফ, আমার জীবন আমি এখন থেকে নিজেই চালাবো। ব্যাকগ্রাউন্ডে হালকা মিউজিক, একদিকে রাগ, অন্যদিকে বাজার আরতি। রাতে ডাইনিং রুম, তন্ময় চুপচাপ খাচ্ছে, চোখে বিরক্তি, ভেতরে ঝড়। তৃষা আজ সকালে কিছু না খেয়ে চলে গেছে, বাড়িতে ফিরে গেছে, ওর নিজের বাড়িতে। যাক, একটু খারাপ লাগেনি, ভালো লাগছে আরো। তুমি এসব কি বলছো তন্ময়? তোমার স্ত্রী সে, ওকে এনেছো, ওকে এখন ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনবো আমি? যে নিজে চলে যেতে পারে সে নিজের পায়ে নিজেই ফিরবে। ভালোবাসা মানে রাগ নয়, দায়িত্ব। বিয়ে করেছো, মানবিমান থাকবে, কিন্তু সম্পর্ক ভাঙা খেলা নয়। জানি মা, কিন্তু আমি চলে গেছে আমার বলে গেছে। ও যখন গেল তখন একবারও পেছনে তাকালো না। যার আসার ইচ্ছে থাকবে সে নিজেই আসবে, আমি আর না। তন্ময় খাবার রেখে উঠে পড়ে রুমে চলে যায়। মায়ের চোখের হতাশা আর চিন্তা। তৃষার বাড়ি পরের দিন দুপুরবেলা। তৃষা আয়নার সামনে বসে আছে, চোখে অভিমান, ঠোঁটে নীরব জেদ। পাশে তার মা তাকিয়ে আছে, কিছু না বলে। আমি ফিরে যাব না। যে আমায় বোঝে না তার সঙ্গে থেকে কি হবে? কিন্তু সে ফোনটা ভেঙে দিল কেন? সন্ধ্যা, তন্ময়ের রুম। তন্ময় জানালার পাশে বসে আছে, হালকা ক্লান্ত, একা বইয়ের পাতায় চোখ রাখলেও মন অন্য কোথাও। তখনই দরজার শব্দ, ঠক ঠক। দরজা খুলতেই তৃষা, সেই মুখে পুরনো হাসি, কিন্তু চোখে খেলা করছে জেদের ঝলক। তুমি? তৃষা ঘরে ঢুকে দরজা নিজের হাতে টান দিয়ে বন্ধ করে বলে, কেন? ভাবছিলে চলে গেছি বলে বেঁচে গেছো? তোমার মতো যেদিন মেয়ে ফিরে আসবে জানতাম না। জানবে কি করে? তুমি তো আমাকে বোঝার সময়ই পাও না। আর শোনো, তোমার ছাড় নেই তন্ময়। তুমি আমার স্বামী, এটা শুধু কাগজে না, বাস্তবেও হবে। তুমি পালিয়ে বেড়াতে পারো না। আমি তোমার ছায়া হয়ে থাকবো। তুমি আবার শুরু করলে? তৃষা ধীরে ধীরে কাছে এসে চেয়ারে বসে বলে, না রে, আজ শুরু না, আজ শুধু মনে করিয়ে দিতে এসেছি তোমার জীবনে আমি আছি, থাকবো। তুমি চাইলে ভালোবাসা, না চাইলে পাগলামি হয়ে দাঁড়াবো। তন্ময় দাঁড়িয়ে থাকে চুপচাপ, আর তৃষা তাকায় তার চোখে চোখ রেখে। তুমি চাও বা না চাও, তোমার জীবনের ট্র্যাজেডি আমি, আর আমি সুখেও কান্না এনে দিতে পারি। তাই ভাবো, ভালোবাসবে নাকি জলার লাইফ টাইম অফার নেবে? এক অভিজাত রেস্টুরেন্টে সন্ধ্যা 7টা। তন্ময় গোপনে এসেছে, সামনে বসে রিমি। তুমি আসবে ভেবেছিলাম না। তোমার মেসেজটা পেয়ে এলাম, কিছু বিষয় ক্লিয়ার করা দরকার। তুমি এখনো আগের মতোই আছো, তবে তোমার সেই বউ, সে তো খুব ভয়ানক। ওর নাম নিও না রিমি, তুমি জানো না ওর মতো কেউ নেই। পরিপাটি সাজ, ঠোঁটে হাসি। রেস্টুরেন্টের গেটে দাঁড়িয়ে আছে তৃষা, চোখে আগুন, ঠোঁটে কাপড়, হাত দুটো শক্ত করে মুঠি বানানো। ব্যাকগ্রাউন্ডে বাজে থ্রিলিং বিটসে ধীরে ধীরে ভিতরে আসে, হিলের ঠক ঠক। চারপাশ তাকায়। সবচেয়ে বড় টেবিলে বসে তন্ময় রিমি হেসে কথা বলছে। তৃষা হেঁটে গিয়ে দাঁড়িয়ে টেবিলের পাশে। তন্ময় তাকিয়ে দেখে চমকে উঠে দাঁড়ায়। তিশা, তুমি এখানে কেন? আমি এখানে এসেছি তোমার পুরনো কুকুরের লেজ কেটে দিতে। রিমি কিছু বলার আগেই তৃষা ঠাস এক গাল থাপ্পড়। রিমি চিৎকার করে ওঠে,
আউচ! তিশা, তুমি পাগল নাকি? পাগল বলছো? পাগল আমি হব না? নিজের স্বামীকে গোপনে রেস্টুরেন্টে ডেকে আনে আর বলে পাগল। আরেকটা থাপ্পড়। চারপাশে লোকজন তাকিয়ে কেউ কেউ মোবাইলে তোলে। থম মেরে দাঁড়িয়ে। তুমি জানো সে বিবাহিত, তবুও তার দিকে নজর। একজন নারীর স্বামীর দিকে তাকানো মানে সেই নারীর আত্মসম্মানে আঘাত। আজ আমি তো চোখ খুলে দিলাম। রিমি কাঁদতে কাঁদতে উঠে চলে যায়। রেস্টুরেন্টের সবাই হাঁ করে তাকিয়ে। তিশা, তুমি এটা করতেই পারলে? ভালোবাসা রাখতে গেলে কখনো কখনো থাপ্পড়ও দিতে হয়। রাত 9টা। তিশার বাড়ি। তিশা নিজের রুমে দরজা লাগিয়ে বসে আছে, চোখে জল কিন্তু মুখে জেদ। আমি কি ভুল করলাম? ওর চোখে চোখ রেখে লড়লাম, কিন্তু ও তো আমার ছিল না। এভাবে আমাকে একা ফেলে বন্ধুদের কাছে চলে গেল। পাশে ফোনটা চুপচাপ, একটাও মেসেজ, একটাও কল নেই। ঠিক আছে তন্ময়, তুমি বন্ধুদের সঙ্গে আনন্দ করো, আমি ঠিক করে নিচ্ছি সব। অন্যদিকে এক ছাদে বন্ধু বান্ধবদের সাথে তন্ময় গ্লাসে কোমল পানি, পাশে বাজছে হালকা গান। তন্ময় হাসার চেষ্টা করছে কিন্তু চোখের নিচে ক্লান্তি। ভাই, তুই ঠিক করছিস তো? তিশাকে নিয়ে যা হলো। ওর মতো মেয়েকে নিয়ে কেউ ঠিক থাকতে পারে? সব সময় রেগে যায়, জেদ করে। ভাই কিন্তু রেস্টুরেন্টে থাপ্পড় দিচ্ছে, শুনছি রিমিকে। তুই থাকলি চুপচাপ। ও থাপ্পড় দিয়েছে, কিন্তু আমি বুঝি না এত রাগ কেন। ও কাঁদছিল, তারপর আমি কিছু বলিনি। আমি কি সত্যি বেশি করে ফেলেছি? দুই জায়গায় দুই রকম নীরবতা। তিশা একা রুমে বসে চোখ বন্ধ করছে। তন্ময় ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছে। সকালবেলা তিশার বাবার বাড়ি ড্রয়িং রুমে। তিশা সোফায় বসে গাল ফুলিয়ে আছে, চুল এলোমেলো, চোখে লাল। রাতভর না ঘুমানোর ছাপ স্পষ্ট। তখনই মা এসে ঢুকে, হাতে চা, গলায় নরম ভরসা, কিন্তু চোখে চিন্তা। তিশা, মেয়ে, আর কতদিন এমন করে হুটহাট এভাবে চলে আসবি? তিশা মুখ ঘুরিয়ে নেয়, কিছু বলে না। ও বাড়ির লোকেরা তোদের ব্যাপারে বুঝতে পারে, কিন্তু প্রতিদিন এমন করে চলে এলে তো শাশুড়ি না আবার রাগ করে? তিশা ধীরে ধীরে ঘুরে তাকায়, চোখ দুটো জ্বলছে। রাগ করবে, করুক। তাদের ছেলে তো রেস্টুরেন্টে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে পারে, আর আমি নিজের মায়ের বাড়ি আসলে সমস্যা? মা স্তব্ধ, কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে মেয়ের দিকে। তোর কষ্ট আমি বুঝি, কিন্তু একটা কথা শোন, বিয়ে মানে যুদ্ধ না, শান্তি আনতে হয়। এভাবে জিততে কেউ সুখী হয় না রে মা। তিশা চোখ নামিয়ে নেয়, কিন্তু গলা শক্ত রাখে। আমি কারো কাছে জেতার জন্য ভালোবাসিনি। 3 বার গার্লফ্রেন্ডের নাম নিলেও আমি চুপ থেকেছি। আমি আর চুপ থাকবো না। মা চিন্তিত মুখে তিশাকে দেখে, আর তিশা জানালার দিকে তাকিয়ে মনে মনে ভাবে। তন্ময়, আমি আর পালাবো না। এবার তুমি পালানোর জায়গা খুঁজে পাবে না। দুপুর 3টা। তন্ময়ের বাসা। দরজায় বেল। তন্ময়ের মা দরজা খুলতেই চোখ কপালে। তিশা দাঁড়িয়ে হাসি মুখে, কিন্তু চোখে তীব্র জেদ। তিশা, তুই আবার বারবার চলে যাস কেন? আমি কারোর মেয়ে না এখন, আমি এই বাড়ির বউ। যতবার বের হব আবার ফিরবো। এই বাড়ি আমার, এই ঘর আমার, আর সেই লোক আমার স্বামী। তন্ময়ের রুম। তন্ময় বিছানায় বসে হেডফোনে গান শুনছে। দরজা খুলে হঠাৎ তিশা ঢুকে পড়ে, দরজা লাগিয়ে দেয়। তুমি আবার কি চাও তিশা? তুমি যা চাও না ঠিক সেটাই। তোমার এসব নাটক আর কাজ করবে না। তুমি নিজেই চলে গেছিলে। বের হয়ে গিয়েছিলাম কারণ তখনও বিশ্বাস করতাম তুমি বুঝবে। এখন ফিরেছি কারণ বুঝে গেছি তোমায় শিক্ষা না দিলে তুমি কিছুই বুঝবে না। রাত 11টা। তন্ময়ের রুম। সে বই পড়ছে। দরজা খোলার শব্দ। তিশা চুপচাপ ঢুকে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। আবার কি সমস্যা? না রে পাগল, একটু উপহার দিতে এসেছি। তন্ময় অবাক হয়ে তাকায়। হঠাৎ তিশা তার মুখে খুব কাছে এসে দাঁড়ায়, চোখে চোখ। তিশা হঠাৎ ঠোঁটে জোরে কামড় দিয়ে একটু সরে আসে। গার্লফ্রেন্ডের সাথে দেখা করার শাস্তি এটা। পরের বার আরো বেশি লাগবে। তন্ময় অবাক, কিন্তু রেগে কিছু বলার আগেই তিশা হেসে বেরিয়ে যায় রুম থেকে। তন্ময় ঠোঁট ছুঁয়ে ভাবে, এই মেয়ে ঠিক কি করতে চাইছে আমার সঙ্গে? রাত 12টা। তন্ময় রুমে হালকা বাতি জ্বলতেছে। তন্ময় বিছানায় বসে ফোনে ইউটিউব দেখতেছে। হঠাৎ দরজা পাশে শব্দ।
ধীরে ধীরে তিশা ঢুকে আসছে। সে পরেছে লাল রঙের শাড়ি, খোলা চুল, ঠোঁটে হালকা লিপস্টিক, কানে ঝুমকা, আর চাহনিতে আজ কোনো রাগ নেই, বরং অদ্ভুত এক নীরব আত্মবিশ্বাস। তন্ময় এক পলকে তাকিয়ে থেকে বলে, তুমি আজ তিশা কিছু না বলে সামনে এসে দাঁড়ায়। তন্ময় চোখ সরাতে পারছে না। এমন তিশাকে সে আগে দেখেনি। এতটা নরম, এতটা নরম, এতটা নারীসুলভ, তবুও রাজ্য দখলের মতো আত্মবিশ্বাসী। কি হয়েছে এত চুপচাপ? চোখ তো সরছেই না, নাকি আজ গার্লফ্রেন্ডের বদলে স্ত্রীকে দেখছো? তন্ময় চোখ নামিয়ে ফেলে, কিন্তু কিছু বলতে গিয়েও থেমে যায়। তুমি কেন এমন করছো? কারণ তুমি এখনো বোঝো না, যাকে তুমি বারবার দূরে ঠেলছো সেই তোমার জীবনের সবচেয়ে বড় কাছে আসা। তিশা ধীরে ধীরে তন্ময়ের পাশে গিয়ে বসে, তার হাতটা তন্ময়ের হাতে রেখে বলে, আমি যদি শুধু যেতে ফিরে আসতাম তাহলে আজ এত করে সেজে আসতাম না। এক মুহূর্তেও নীরবতা। তন্ময়ের মুখ ঘুরিয়ে তাকায়, এবার চোখে কিছুটা কোমলতা। কোনো কথাই বলছে না, শুধু তাকিয়ে আছে। কি দেখছো এতক্ষণ? এতদিন পরে বোঝা গেল বউয়ের একটা রূপ হয়। তন্ময় কিছু বলে না, সে শুধু তাকিয়ে থাকে। তিশা এক কদম সামনে এগিয়ে এসে ধীরে ধীরে তার মুখের দিকে হাত তোলে। তোমার চোখে এমন কিছু দেখছি যেটা এতদিন ছিল না। ভয় পাচ্ছো নাকি হার মানছো? আমি নিজেকে সামলে রাখতে পারছি না। তিশা একদম কাছে এসে ফিস ফিস করে বলে। তাহলে এবার নিজেকে না আমায় সামলাও। দুজনের মাঝে নিঃশব্দ, চোখে চোখ। তন্ময়ের হাত আপনাতেই উঠে আসে তিশার গালে। তিশা চোখ বন্ধ করে মাথা নিচু করে। তন্ময় ধীরে ধীরে তার কপালে একটা চুমু দেয়। গভীর রাত, জানালা দিয়ে চাঁদের আলো ঘরে পড়ছে। তন্ময় আর তিশা পাশাপাশি বসে আছে বিছানায়। চারিদিকে নিস্তব্ধতা, কেবল একে অপরের নিঃশ্বাস শুনতে পাচ্ছে। তুমি কেন বারবার ফিরে আসো? কারণ তোমার কাছে থাকলেই মনে হয় আমি পুরোপুরি নিজের মাঝে আছি। তিশার দিকে তাকাই। এই মেয়েটার চোখে কোনো দ্বিধা নেই, কোনো অভিযোগ নেই, শুধু একটা মুগ্ধ ভালোবাসা যা তাকে ঠেলে দেয় কাছে যেতে। তন্ময় ধীরে ধীরে তিশার হাত ধরে তার আঙ্গুলগুলো নিজের হাতের মুঠো করে রাখে। তোমার মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করছে? তাহলে হারিয়ে যাও, আজ আমি শুধু তোমার জন্য। তন্ময় ধীরে ধীরে তিশার গালে চুম খায়, তারপর কপালে, তারপর চোখের কোণে। তিশা চোখ বন্ধ করে দেয়, যেন সমস্ত ভালোবাসা সেই চুমুতে শুষে নিচ্ছে। তিশা ধীরে ধীরে তন্ময়ের গলা জড়িয়ে ধরে, তার ঠোঁট স্পর্শ করে। তন্ময়ের ঠোঁট দীর্ঘ চুমু, কোমল স্পন্দনে ভরা। একটা কাঁপুনি নেমে আসে তাদের শরীর জুড়ে, কিন্তু সে কাঁপুনি ভয় বা দ্বিধায় নয়, বরং এক গা ছমছমের পরিপূর্ণতায়। তন্ময় তিশাকে আরো কাছে টেনে নেয়, তার চুলে হাত বুলিয়ে বলে ফিস ফিস করে, আজ যদি সময় থেমে যেত? আজ রাতে আমি শুধু তোমার, তোমার স্পর্শ, তোমার নিঃশ্বাস, তোমার ভালোবাসা। পদ্মা ধীরে ধীরে ক্লোজ হয়। রাত জেগে থাকে, তারা দেখে, আর দুই হৃদয় এক হয়ে যায়। ভোর রাত, ঘরে হালকা আলো। ঘুম ভেঙে তন্ময় তাকিয়ে দেখে তিশা পাশে বসে আছে। তিশার মুখে আজ অদ্ভুত এক প্রশান্তি। সে ধীরে ধীরে তন্ময়ের হাত নিজের হাতে রাখে। তন্ময়, একটা কথা বলবো? হ্যাঁ, বলো। সে ধীরে ধীরে তন্ময়ের হাতে নিজের হাত রাখে। তিশা একটু থেমে যায়, চোখে জল চিকচিক করছে। তারপর নিঃশ্বাস ফেলে বলে, আমাকে ভালোবাসো, জোর করে না, মন থেকে। একবার ভালোবাসলে আমি সারা জীবন তোমার হয়ে থাকবো, তোমার পাশে, তোমার হাসির পাশে, তোমার কাঁধে মাথা রেখে। তন্ময় কিছু বলে না, তার মুখে কিছুটা বিস্ময়, কিছুটা অনুভবের নরম স্পর্শ। সে তিশার দিকে তাকিয়ে থাকে, যেন এই প্রথম বুঝছে এই মেয়েটা কেমন করে তার জীবনে জুড়ে বসে গেছে। তিশা ধীরে ধীরে তন্ময়ের কাঁধে মাথা রাখে, চোখ বন্ধ করে বলে, তোমার যদি ভালোবাসা দিতেই কষ্ট হয় তাহলে শুধু আমাকে পাশে থাকতে দাও, আমি বাকিটা ভালোবাসায় ভরিয়ে দেবো। তন্ময়ের চোখে হালকা জল আসে। সে আস্তে করে তিশার কপালে চুমু খায় আর মনে মনে বলে, হয়তো আমি দেরি করে ফেলেছি, কিন্তু আজ থেকে এই মেয়েটাই আমার সবচেয়ে আপন। ভোরের আলোয় রঙিন ঘর, জানালার ফাঁক দিয়ে সূর্য উঠছে ধীরে ধীরে। তিশা এখনো তন্ময়ের কাঁধে মাথা রেখে চুপচাপ বসে আছে, তার চোখ বন্ধ, নিঃশ্বাস দৃঢ়, মুখে প্রশান্তির ছাপ। তন্ময় তাকিয়ে থাকে তিশার দিকে অনেকক্ষণ ধরে। তার ভেতরে একটা অদ্ভুত প্রশান্তি নামছে।
তুমি তো অদ্ভুত এক ভালোবাসা আমায় ছুঁয়েই দিলে। সে ধীরে ধীরে তিশার চুলে হাত রাখে। তিশার চোখ মেলে তাকায়, অবাক। তন্ময়ের চোখে আজ আর রাগ নেই, দ্বিধা নেই, আছে এক অনন্ত মায়া। তন্ময় আর এক মুহূর্ত দেরি করে না, সে তিশাকে আদরে চাই নিজের বুকে টেনে নেয়। তার হাত তিশার পিঠে বুলিয়ে যায় ধীরে ধীরে। শুধু চুপ করে থাকো, আজ আমি তোমায় ভালোবাসি। তুমি তো বলেছিলে পাশে থাকতে চাও, এবার আমি বলছি চলে এসো, থাকো চিরদিন আমার বুকের পাশে। তিশা যেন থমকে যায়। তিশা দু চোখ বন্ধ করে মুখ লুকিয়ে ফেলে তন্ময়ের বুকে। তার ঠোঁট কাঁপে, হয়তো কান্না, হয়তো আনন্দে। তন্ময় আস্তে করে কপালে, চোখে, গালে একটার পর একটা চুমু দেয়, আদর করে বলে, তুমি এখন শুধু আমার, ভুল নয়। তুমি আমার বাড়ি, আমার আশ্রয়। তিশা তার গলা জড়িয়ে ধরে, আর কিছু বলে না, শুধু একটা নিঃশ্বাসে বলে, তন্ময়, আজ সত্যি করে আমি ভালোবাসা পেয়ে গেছি। পরদিন সকাল 7টা, জানাল দিয়ে নরম আলো আসছে, পাখির ডাক, হালকা বাতাস। তন্ময় ঘুমিয়ে আছে, চুল এলোমেলো, মুখে প্রশান্তি। তিশা ধীরে ধীরে উঠে বসে। তিশা তাকিয়ে থাকে ঘুমন্ত তন্ময়ের দিকে, হালকা হেসে বলে, এমন করে ঘুমিয়ে আছো জানি না তুমি এখনো স্বপ্ন দেখছো কিনা, কিন্তু আজ তোমার সকালটা স্বপ্নের থেকেও সুন্দর করে তুলবো। তিশা ধীরে ধীরে নিচু হয়ে তন্ময়ের কপালে একটা চুম খায়, তারপর গালো একটা নরম চুমু, তারপর গালো একটা নরম চুমু। তন্ময় একটু নড়ে, চোখ খুলে তাকায়। এই সকালে আবার কি শুরু করছো? তোমার দিনটা তো আমার ভালোবাসা দিয়ে শুরু হওয়া দরকার, না হলে তৃষা হয়ে উঠবো কি করে? তন্ময় হালকা হেসে চোখ বন্ধ করে। তিশা এবার একটু দুষ্টামি ভঙ্গিতে তার কানের পাশে মুখ নিয়ে বলে, তুমি যদি আমার ভালোবাসায় আজ ভেসে যাও তাহলে প্রমিস সারাদিন আর কিছু চাই না। তুমি তো সকালেও বিপদ। আর তুমি সবচেয়ে প্রিয় বিপদ। তিশা আবার এক চুমু দেয় তন্ময়ের ঠোঁটে। তন্ময় এবার আর নিজেকে সামলাতে পারে না, সে তিশাকে টেনে নেয় নিজের বুকে, আলতো করে বলে, আজ সকালে যদি আদর না করি তবে মনে হবে পুরো দিনটা অপূর্ণ হয়েছে। কারণ সকালটা আমার আদরে শুরু হয়েছে। ঠিক তাই, তুমি থাকলে বাকি সবকিছু থেমে গেলেও চলবে। আদরের সময় পার করে বিছানায় তারা পাশাপাশি শুয়ে একে অপরের চোখে তাকিয়ে। সকাল 8টা, ডাইনিং টেবিল, টেবিলে ধোয়া ওঠা লুচি, আলুর দম, ডিম ভাজি আর চায়ের কাপ। তিশা রান্নাঘরে অ্যাপ্রন পরে হালকা সাজে চুল বেঁধে নিয়ে হাসি মুখে খাবার দিচ্ছে। তন্ময় চুপচাপ বসে আছে টেবিলে, এক হাতে মোবাইল। তিশা এসে প্লেটের পাশে বসে পড়ে, নিজ হাতে লুচি ভেজে তুলে ধরে তন্ময়ের দিকে। নামিয়ে রাখো ফোনটা, তোমার খাবারের থেকেও বেশি কেউ মেসেজ করতে পারে না। আরে তুমি তো দেখি পুরো মা হয়ে গেছো। তোমার জন্য হলে মাও হব, রান্নাও করব, শুধু একদিন তুমি নিজে থেকে বলবে তৃষা ছাড়া চলবে না। তন্ময় মাথা নাড়ে, আর তিশা তার মুখে লুচি তুলে দেয়। তন্ময় না চাইতেও খেয়ে নেয়, মুখে কিছুটা প্রশ্রয়ের হাসি। তন্ময়ের মা বাড়ির ভেতর থেকে এসে অবাক হয়ে টেবিলে তাকিয়ে বলে, আরে বাহ, আজ তো দেখি ছেলেকে কেউ নিজের হাতে খাইয়ে দিচ্ছে। তন্ময় চুপ করে যায়। তিশা মাথা নিচু করে হালকা হেসে বলে, হ্যাঁ মা, ওর গার্লফ্রেন্ডের মতো নয়, আমি বউ হয়ে ওকে ভালোবাসি। এই ভালোবাসা দিয়েই ঠিক করেছি ওর রাগ অভিমান সব। তন্ময়ের মা কয়েক সেকেন্ড চুপ করে থাকেন, তার চোখে মৃদু হাসি, যেন অনেক কিছু বুঝে গেছেন। তিনি কাছে এসে তিশার মাথায় হাত রাখেন। তুই থাকলে তন্ময়ের জন্য আমি আর চিন্তা করবো না। তন্ময় চুপচাপ তাকিয়ে থাকে দুজনের দিকে। তিশা হালকা হেসে বলে, এখন খাওয়াতে দিন মা, বেয়াদবি করলে আমি তো আছি। তন্ময় চলো না, আজকে একটু ঘুরে আসি। খাওয়ার সংসার ছাড়া জীবন তো কেমন একই হয়ে যাচ্ছে। তুমি বললে মানে প্যাকিং রেডি। কোথায় চলবে রানী সাহেবা? এই কথা শুনেই আর যাই না। বললাম ঘুরতে যাব আর তুমি রসিকতা শুরু করলে। ঠিক আছে বাবুমণি, চলো তোমার পছন্দের স্পটে নিয়ে চলো। একটু পর তারা শহরের বাইরে একটা নদীর ধারে আসে। হাওয়া বইছে, তিশার চুল এলোমেলো হচ্ছে। তন্ময় পেছন থেকে চুল ঠিক করে দিচ্ছে। এই জায়গাটা আমার খুব প্রিয়, এখানে এলেই মন শান্ত হয়ে যায়। তোমার মুখটাও এমন শান্তি এনে দেয় আমার জীবনে। আবার প্রেমের বলি? তন্ময় হঠাৎ চঞ্চল হয়ে চারপাশে তাকায়, বলে, তিশা দাঁড়াও,
কিছু লোক ওদিক থেকে আসছে। ক্যামেরা প্যান করে 3-4জনকে লোককে দেখায়। মুখ ঢাকা, চোখে সানগ্লাস, হাতে লাঠি আর চেন। এই জায়গা আমাদের এলাকা। কে অনুমতি দিয়েছে এখানে ঘুরতে আসার? দেখুন ভাই, আমরা শুধু ঘুরতে এসেছি, ঝামেলা করতে আসিনি। তোর বউটা দেখতে খুব স্মার্ট। টাকা থাকলে প্রাণ বাঁচিয়ে এখান থেকে চলে যা। তন্ময়, এরা কে? আমাদের ভয় দেখাচ্ছে নাকি? তুই চুপ থাকো দিশা, আমি আছি। গুন্ডারা এগিয়ে আসে, একজন তন্ময়কে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তিশা চিৎকার করে ওঠে। তন্ময়, তন্ময় মাটি থেকে উঠে দাঁড়িয়ে চোখে রাগ নিয়ে বলে, ভুল করেছো, আমার স্ত্রীর সামনে আমাকে অপমান করেছো। তন্ময় এবার সাহসিকতায় তাদের একজনের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে প্রতিরোধ শুরু করে। তিশাও এক গুন্ডার পেছন থেকে একটা মোটা ডাল তুলে তাকে আঘাত করে। তন্ময় আমার স্বামী, ওকে কেউ আঘাত করলে আমি ছাড়বো না। কিছুক্ষণ পর পুলিশ সাইরেনের শব্দ, গুন্ডারা পালিয়ে যায়। তিশা তন্ময়ের কাছে ছুটে আসে, মুখে রক্ত লেগে আছে একটু, তবু সে তিশাকে শান্ত করে হাসে। তোমার সঙ্গে ঘুরতে এসেই মনে হচ্ছে অ্যাডভেঞ্চার মুভিতে চলে এসেছি। তুমি আছো বলেই ভয় পাই না, আমার হিরো তুমি। তন্ময় আস্তে করে কপালে চুমু দিয়ে বলে, তোমার জন্য আমি সব করতে পারি তিশা, এমনকি পুরো দুনিয়ার সাথে লড়তেও। সন্ধ্যার নরম আলোয় নদীর পার, তিশা আর তন্ময় একে অপরের পাশে বসে। হাওয়া বইছে ধীরে ধীরে, চারপাশে নির্জনতা। তিশা মাথা রাখছে তন্ময়ের কাঁধে। হঠাৎই তন্ময়ের ফোন বেজে ওঠে। তন্ময় চোখের কোণে কিছুটা অস্থিরতা নিয়ে ফোনটা তাকিয়ে দেখে। স্ক্রিনে কার নাম লেখা, তিশা দেখতে পায় না। কার ফোন? অফিস থেকে, একটু রিসিভ করি। যাও, আমি বসে আছি। তন্ময় ধীরে ধীরে দূরে গিয়ে দাঁড়ায়, চারপাশে তাকিয়ে নাই, নিশ্চিন্ত হয় কেউ নেই। তারপর ফোনটা কানে নেয়। এই ফোনটা সাধারণ না। তন্ময়ের চোখে এক মুহূর্তে নেমে আসে এক অচেনা ছায়া। তার ঠোঁটে একরকম বাঁকা হাসি। আমি বলেছিলাম আমাকে বাধ্য করো না। ওর সামনে আমার আসল চেহারা বের হলে তুমি জানো ফল কি হবে। আজকের হামলাটা কি তোমার লোকই করেছিল? ভুল করছো বড়সড়। একটু থেমে তার ঠোঁটে রহস্যময় হাসি ফুটে ওঠে। আমি তন্ময়, শুধু তন্ময়। তবে তুমি যদি আরো একটা ভুল করো, আমি আমার পরিচয় ভুলে যাব। তারপর ফোনটা কেটে দেয়, চোখ বন্ধ করে এক গাশিতল নিঃশ্বাস ছাড়ে, নিজেকে আবার শান্ত করে নেয়। দূর থেকে তিশা তাকিয়েছিল, কিছুটা কৌতূহলী, কিছুটা অজানা আশঙ্কায়। তন্ময় আবার হাসি মুখে ফিরে আসে তার কাছে। এত দূরে গিয়ে কথা বললে কেন? তন্ময় স্বাভাবিক কণ্ঠে, কিছু চোখে লুকানো কিছু আছে। সিগন্যাল পাচ্ছিলাম না, ব্যাস। তোমার চোখ কেমন জানি আছে, অন্যরকম লাগছে। তন্ময় হাসি দিয়ে তার কপালে চুমু দিয়ে বলে, তুমি পাশে থাকলে আমার সবকিছু ঠিক হয়ে যায় জানো। তন্ময়ের মুখে ঠোঁটে সেই রহস্যময়ী হাসি আবার ফুটে ওঠে। তন্ময় তিশার ঘর, গভীর রাত 2টা। ঘর নিস্তব্ধ, কেবল ঘড়ির কাঁটার টিকটিক শব্দ শোনা যাচ্ছে। তিশা গভীর ঘুমে, তন্ময়ের পাশে নিঃশ্বাস নিচ্ছে ভারী হয়ে। মুখে প্রশান্তির ছায়া, কিন্তু তন্ময়ের চোখে ঘুম নেই। সে শান্ত, মুখের আড়ালে আজ অস্থিরতা। ধীরে ধীরে তন্ময় উঠে বসে। একটু দূরে রাখা ফোনে কি যেন একটা নোটিফিকেশন আছে। তন্ময় চোখ রাখে স্ক্রিনে। সময় হয়ে গেছে। তুমি জানো কোথায় যেতে হবে? তন্ময়ের চোখে সেই ছায়া ফিরে আসে, ঠোঁটে রহস্যময় এক চাপা হাসি। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তিশার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। তুমি জানো না আমি কে? জানলেও হয়তো আমায় এভাবে ভালোবাসতে পারতে না তিশা। তবে কথা দিচ্ছি, যতদিন আছি তোমার গায়ে আঁচ পড়তে দেব না। তন্ময় সাউন্ডলেস ভঙ্গিতে আলমারি খুলে একটা কালো জ্যাকেট বের করে, নিচ থেকে ছোট একটি চেন ব্যাগ নেয়। তারপর নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যায়। মুখে স্থিরতা, চোখে আগুনের মতো দ্রুতি। সে অন্ধকার গলির ভিতর ঢুকে পড়ে। পথ যেন চেন অনেক আগে থেকে। সময় কাটে, রাত কেটে ভোর হয়। চারপাশে পাখির ডাক, আকাশে আলোর আভা। সেই সময় তন্ময় ফিরে আসে। ঘরের দরজায় চাবি দিয়ে ধীরে খুলে সে ভিতরে ঢুকে। ঘরের ভেতরে নিস্তব্ধতা। তিশা এখনো ঘুমিয়ে। তন্ময় জুতো খুলে ধীরে ধীরে পাশে এসে বসে তিশার মুখের দিকে তাকায়। তার চোখে একরাশ প্রশ্রয়, ভালোবাসা আর অব্যক্ত এক দীর্ঘশ্বাস। একদিন সব জানবে তুমি। তবে আমি জানি আমার ভালোবাসা কোনো ভান নয়।
হাত বাড়িয়ে তিশার মাথার চুল সরিয়ে দিতে থাকে। তিশা একটু নড়ে কিন্তু জাগে না। তন্ময় ধীরে ধীরে কানে কানে ফিস ফিস করে বলে, ভালোবাসি তোমায় নিজের থেকেও বেশি। সকাল 8টা। তন্ময় তিশার বিছানা, জানালা দিয়ে রোদের ঝিলিক এসে পড়ছে তিশার চোখে। তিশা ধীরে ধীরে ঘুম ভেঙে উঠে বসে। তন্ময় তখনও পাশ ফিরে ঘুমিয়ে আছে। তিশা ঘর থেকে বের হয়ে মুখ ধুয়ে আসে। ফিরে এসে তন্ময়ের মুখের দিকে তাকিয়ে থাকে একটুক্ষণ। তারপর চোখ চলে যায় গলার কাছে। ওর গলার ঠিক নিচে তো কিছু লাল দাগ, রক্ত নাকি এটা? সে একটু কাছে গিয়ে ভালো করে দেখে। হ্যাঁ, স্পষ্টই ছোট একটা রক্তের ছিটে শুকিয়ে গলার পাশে চামড়ায় লেগে আছে। তিশা হালকা ধাক্কা দিয়ে ডাকে, তন্ময় ওঠো। সকাল হলো নাকি? তোমার গলায় এই রক্ত বই থেকে আসলো? তন্ময় এক ঝটকায় উঠে বসে, চোখ বড় হয়ে যায়। কি রক্ত? হ্যাঁ, এই যে গলায় দেখো। তুমি রাতে কোথাও গিয়েছিলে? ও না, মানে হয়তো মশার কামড় ছিল, ঘুমের মাঝে চুলকে রক্ত বের হয়ে গেছে। মশার কামড় না অন্য কিছু? তিশা, তুমি এমন সন্দেহ করছো কেন? আমি তো তোমার পাশেই ছিলাম। সব সময় পাশে থাকলেই বিশ্বাস জন্মায় না তন্ময়। রক্ত শুধু শরীরে না, বিশ্বাসের দাগও হতে পারে। তন্ময় কিছু বলে না, মাথা নিচু করে রাখে। তিশা তাকিয়ে থাকে তার চোখের দিকে, কিন্তু কিছুই বুঝতে পারে না। তন্ময় বদলে যাচ্ছে, কিছু একটা লুকাচ্ছে। আমি জানবো, সত্যি আমি খুঁজে বের করবো। তন্ময়ের মুখে, তার ঠোঁটে আবার সেই রহস্যময়ী চাপা হাসি, আর তার চোখে সেই অজানা গোপন যুদ্ধের ছায়া। তন্ময় তিশার রূপ, সকালের নরম আলো। তন্ময় চুপচাপ বসে আছে, চোখে অদ্ভুত এক গাম্ভীর্য। তিশা দাঁড়িয়ে, চোখে প্রশ্ন, মুখে অভিমান। ঘরের ভেতর কয়েক সেকেন্ড নীরবতা। তারপর ও তিশা, তুমি এমন ভাবে তাকাচ্ছ কেন? আমি মনে হয় হার্ট অ্যাটাক খেয়ে মরে যাবো আজ। নাটক বাদ দাও, আমি তোমার মুখ দেখতে চাই না। কিন্তু আমি তো তোমার মুখ দেখেই পাচ্ছি। তুমি এসব মিষ্টি কথা বলে আমাকে ভোলাতে পারবে না। তবে একটা কথা বলো, তুমি রাগ করলে তোমাকে আরো বেশি চুমু দিতে ইচ্ছে করে কেন? তোমার মাথা খারাপ। তন্ময় পেছন থেকে তাকে জড়িয়ে ধরে বলে, তোমার মাথার ভেতর শুধু সন্দেহ, আর আমার মাথার ভেতর শুধু তুমি। তন্ময় ছাড়ো, কেউ দেখে ফেলবে। যারা দেখবে তারা তো জানে আমি পাগল আমার বউয়ের জন্য। তুমি এত পাগল কেন? কারণ আমি একবার যাকে ভালোবাসি তার পেছনে জীবন পর্যন্ত দিয়ে দিই। তোমার জন্য আমার সবকিছু হারানো মেনে নেব, শুধু তুমি দূরে যেও না। তিশা চুপ হয়ে যায়। তার বুকের ভেতরটা যেন ধপ করে ওঠে। সন্দেহ, অভিমান সব যেন ধুয়ে যায় তন্ময়ের আদরের ছায়। সে ধীরে ধীরে চোখ নামিয়ে মাথা রাখে তন্ময়ের বুকে। আর কখনো এমন করো না, আমি খুব কষ্ট পাই। তোমার ভালোবাসা আমি কখনো হারাতে পারবো না, তাই কথা দিচ্ছি তোমার চোখে অশ্রু আসবে না। সকালবেলা খাবার টেবিলে তিশা সুন্দরভাবে সব সাজিয়ে বসিয়েছে। তন্ময়, তার মা ও তিশা একসাথে খাচ্ছে। তন্ময় ভাত খেতে খেতে বলে, এই সপ্তাহের শেষে অফিসের কাজে একটু বাইরে যেতে হবে, বোধহয় 4-5 দিনের জন্য। এতদিনের জন্য? বাহ, তাহলে তিশাকে নিয়ে যা বাবা, হানিমুন একেবারে সেরে ফেলবি। আহা হ্যাঁ, চলো না তন্ময়, একসাথে কোথাও যাই। অনেক দিন তো আর ঘোরা হয় না। না না না, মানে টিপটা কাজের জন্য মা, অনেক প্রেশার থাকবে, ভিজিট, মিটিং, ক্লায়েন্ট হ্যান্ডেল, তিশা বোর হয়ে যাবে। তুমি বোর হবা না, আমি হব। তুমি অফিসে থাকবে, আমি হোটেলের বিছানায় পড়ে থাকবো। এটাই তো পারফেক্ট হানিমুন। ঠিক বলেছি তো, এই সময়টাই তো ঘোরাঘুরি করার। আর তিশা তো এত বুঝদার মেয়ে, ও নিজেকে সামলাতে পারবে। তুমি কি আমাকে সঙ্গে নিতে চাইছো না তন্ময়? তা না, মানে এটা সিরিয়াস কাজ, তুমি গেলে আমি ডিস্টার্ব হয়ে যাব হয়তো। তুমি আমাকে বোঝার মতো ভালোবাসো না, তাই তো? একটু সময় একসাথে কাটানোর সুযোগ পেলে সেটাকেও এড়িয়ে যাও। তিশা প্লিজ এমন বলো না। তিশা, একটা কথা বলবো? তিশা, তুই চলে যা ওর সাথে। ওরা তোদের বয়সে ঘুরে বেড়াতো, আর তোরা এখন কাজ কাজ করছিস। আমি যাবই, তুমি চাইলেও আমি সাথে থাকবো, তুমি না চাইলেও আমি সাথে থাকবো। আমার স্বামী যখন বাইরে থাকবে আমি তখন ঘরে বসে ঘুমাবো না। তন্ময় চুপ করে যায়। চোখের কোণে এক অদ্ভুত ছায়া, সে কিছু একটা লুকোচ্ছে। তিশা বুঝতে পারে, তবু তার ভালোবাসার জেদ তাকে বাধ্য করে তন্ময়ের সাথে যেতে। তন্ময় তিশার বেডরুম রাতে
বাইরে বৃষ্টি পড়ছে, হালকা জানালায় টাপুর টুপুর শব্দ, ঘরের বাতাসে একটা চাপা উত্তেজনা। তিশা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে, মুখে অভিমান, চোখে স্পষ্ট বিরক্তি। তন্ময় ধীরে দরজা বন্ধ করে এসে পাশে দাঁড়ায়। তিশা, একটা কথা বলবো? শুনতে আগ্রহ নাই। তোমার মনেই যখন নেই আমাকে সঙ্গে নিতে, তখন বোঝাই যায় ভালোবাসা ঠিক মতো টিকে আছে কিনা। তোমার সঙ্গে আমার ভালোবাসা কখনো কমেনি। তুমি আমার জীবনের সবচেয়ে বড় শান্তি। তাই আমি তোমাকে কোনো ঝামেলায় ফেলতে চাই না। ঝামেলা? আমি কি তোমার জন্য ঝামেলা? না তিশা, মানে ছিল এই ট্রিপটা শুধু হানিমুনের মতো নয়। এখানে কাজের চাপ থাকবে, রাতে রেস্ট থাকবে না, ক্লায়েন্টদের সাথে যাওয়া আসা করতে হবে। তুমি গেলে শুধু কষ্ট পাবে। তাহলে আমায় দূরে রেখেই তুমি বাঁচো, তাই তো? আমার কষ্ট তুমি বোঝো না, বুঝলেও এড়িয়ে যাও। আমি চাচ্ছি না তুমি অকারণে ক্লান্ত হও। আমরা পরে কোথাও ফুরসত পেলে সুন্দর করে হানিমুনে যাব, সাগর পাড়ে। তুমি যে জায়গাটা পছন্দ করো সেখানে নিয়ে যাব। আমি কিছু শুনবো না। তুমি যাচ্ছ মানে আমিও যাব। আমার স্বামী যখন বাইরে থাকবে আমি ঘরে থেকে অপেক্ষায় মরবো। এই জীবন আমি চাই না। তুমি এতটা জেদি কবে হলে? যেদিন তোমার স্ত্রী হলাম সেদিন থেকে মনে করেছি এই সম্পর্কটা আমার দায়িত্ব। তুমি ভুল করলেও আমি তোমার পাশে থাকবো, কারণ তুমিই আমার আপন, আমার সবচেয়ে আপন। তুমি জানো না তিশা, আমার পাশেই থাকলে তুমি বিপদে পড়বে। তবু তুমি জেদ করছো। আমার ভালোবাসার জেদ তুমি। তন্ময়ের ঠোঁটে মুচকি হাসি, কিন্তু চোখে এক অজানা ছায়া। তার ভালোবাসা সত্যি, কিন্তু সত্যের ভিতর ঢেকে আছে ভয়ঙ্কর এক বাস্তবতা। তন্ময় তিশার বেডরুম এক বাস্তবতা। তন্ময় তিশার বেডরুম, রাতের মধ্যে প্রহর, বাইরে হালকা বৃষ্টি, ঘরের বাতাসে গন্ধ ছড়িয়ে দিয়েছে ভেজা মাটি। তন্ময় জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে, চোখে চিন্তা। পেছন থেকে তিশা এসে তাকে জড়িয়ে ধরে কোমর। তিশা, চুপ, কিছু বলো না। তন্ময় কথা বলার আগে তিশা আস্তে ঘুরিয়ে তাকে নিজের দিকে ফেরায়। দু চোখে চোখ রেখে কয়েক মুহূর্ত নিঃশব্দে তাকিয়ে থাকে, তারপর ধীরে ঠোঁটের কোণে এক নরম চুমু দেয়। তন্ময় স্তব্ধ হয়ে যায়, নিঃশ্বাস যেন কিছু সময়ের জন্য বন্ধ। আমায় নিয়ে চলো, তোমার সব ক্লান্তি আমি মুছে দেবো আদর দিয়ে। তুমি কাজের ভারে যতই ভেঙে পড়ো না কেন, আমি তোমার পাশে থাকবো, তোমার প্রশান্তি হব। তিশা, তুমি জানো না তুমি কি বলছো? জানি তোমার এই বুকের ভেতরে এক গোপন যুদ্ধ চলছে। আমি কিছু না জেনেও বুঝি, তবু আমি যেতে চাই তোমার সঙ্গে। কারণ শুধু তোমার আনন্দ নয়, তোমার যন্ত্রণা শেয়ার করাও আমার ভালোবাসা। তন্ময় কিছু বলে না, শুধু তাকে জড়িয়ে ধরে, যেন কিছু হারানোর ভয় ঢেকে রাখতে চাইছে সেই আলিঙ্গনে। পেছনে ভেসে আসে আবছা একটা গান। চলো দূরে যাই, যেখানে কষ্ট নেই। তোমার আমার গল্পটা ভালোবাসায় শুধু বেঁচে থাকি। বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু জানালার কাছে এখনো জলের রেখা, ঘরের বাতাসে একটা ঘন ভালোবাসার গন্ধ। আলো কম, এক ফিকে হলুদ ঝুলছে পাশে। তিশা সিল্কের শাড়িতে খোলা চুল, তন্ময় হালকা নেশাগ্রস্ত ভালোবাসায় তাকিয়ে আছে তার দিকে। তন্ময় ধীরে এগিয়ে এসে চুল সরিয়ে দেয় তার কপাল থেকে। তুমি জানো তিশা, তোমার চোখের দিকে তাকালে আমার সব দুঃখ আর ক্লান্তি এক একটা মেঘ হয়ে উড়ে যায়। আর তুমি জানো, তোমার ছোঁয়ায় আমার পৃথিবীটা ধীরে ধীরে গলে যায়, ঠিক এখন যেমন গলছে। তন্ময় তার কানের পাশে মুখ রেখে ফিস ফিস করে বলে, তুমি আজ শুধু আমার। এই রাত আমার না, আমাদের। তিশা ধীরে তার গলায় হাত রাখে, তার মাথা ঠেকিয়ে দেয় তন্ময়ের বুকে, তারপর আস্তে বলে, আমার হৃদয়ের শব্দ শুনতে পাচ্ছ? তোমার নাম ধ্বনিত হচ্ছে প্রতি ধাপে। তন্ময় তার মুখ তুলে নেয় নিচের দিকে, দুই হাতে ধরে ধীরে তার ঠোঁটে চুমু খায়, প্রথমে নরম, তারপর গভীর। তিশা চোখ বন্ধ করে হারিয়ে যায়, তার আঙ্গুল তন্ময়ের চুলে জড়িয়ে যায়। ভালোবাসো আমাকে এইভাবে, যেন এই রাতটা আর শেষ না হয়। তুমি আমার ঘর, আমার শান্তি, আমার পাপ। তোমাকে আদরে ছুঁয়ে আমি পবিত্র হয়ে যাই। তারা ধীরে ধীরে বিছানায় বসে, একে অপরকে জড়িয়ে ধরে। কোনো শব্দ নেই, কোনো নিঃশ্বাসে, শুধু নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে যায়। রাত আরো গভীর হয়, ভালোবাসা আরো নিবিড়। পিছনে বাজে স্লো একটা মিউজিক। রাতটুকু তুমি থেকেও আমার, ভোর হোক তোমার চুমু দিয়ে
ভালোবাসি বলবো না আর আমি তা শুধু ছুঁয়ে দিয়েছি। পাহাড়ি পথ, দুপুর গড়িয়ে বিকেল। তৃষা গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে রেখেছে, ঠোঁটে হাওয়া লাগছে, চুল উঠছে বাতাসে। তন্ময় গাড়ি চালাচ্ছে, চোখে সানগ্লাস। দুজনের মুখে শান্ত একটা হাসি, কিন্তু তন্ময়ের চোখে পেছনে কিছু যেন গোপন। এই রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছে আমরা যেন শহর ছেড়ে স্বপ্নের ভেতরে ঢুকে পড়ছি। হয়তো এটাই আমাদের পৃথিবীর বাইরের পৃথিবী। একটি বড় পাহাড়ের বাঁকে গাড়ি থামে। সামনে একটা পুরনো কাঠের গেট, গেটে লেখা রিজ মিস্ট এ কোয়াইট স্টে। কাঠের ফ্রেমে ভাঙা পাথরের রাস্তায় গাঢ় সবুজের ছায়া। দুজন গেট পেরিয়ে ঢুকে পড়ে সে নির্জন রূপকথার মতো পাহাড়ি রিসোর্টে। এটা যেন ছবির মতো, একটু ভয়ের মতোও লাগে। এত নির্জন কেন? তাই তো এনেছি তোমায় এখানে, যেখানে আমরা ছাড়া কেউ থাকবে না। তোমার জন্য একান্ত সময় আর কিছু না। তৃষা তাকিয়ে দেখে দূরে ছোট ছোট কটেজ, প্রতিটা আলাদা আলাদা বসানো, পাহাড়ের গায়ে ঠেকানো যেন। নিচে জঙ্গলের ঢালু পথ, পাখির ডাক মাঝে মাঝে ভেঙে দিচ্ছে নিস্তব্ধতা। রিসোর্ট ম্যানেজার, এক অদ্ভুত চেহারার মাঝবয়সী লোক, এগিয়ে এসে হাসে, কিন্তু তার হাসিতে এক অস্বস্তিকর কৃত্রিমতা, যা তাদের নিয়ে যায় একটি পাহাড় ঘেঁষা কটেজে। এই কটেজটা একটু আলাদা, খুব কম লোকই এখানে থাকে, কিন্তু ভিউটা সেরা, পাহাড়ের একদম কিনারায়। ঠিক আছে, আমরা একা থাকলেই তো ভালো। তৃষা অবাক হয়ে তাকায় তন্ময়ের দিকে। তন্ময়ের মুখে তখন একটা এমন অভিব্যক্তি যেটা সে বুঝতে পারছে না ঠিকভাবে, কিন্তু মন বলছে কিছু লুকানো আছে। রাত নামছে, রিসোর্টের আলোগুলো একে একে জ্বলে উঠছে, কিন্তু সেই আলোয় যেন গা ছমছমে একটা রোমাঞ্চ মিশে আছে। তৃষা বারান্দায় দাঁড়িয়ে, আর তন্ময় তার পেছনে এসে জড়িয়ে ধরে। এই পাহাড়ের নীরবতার মতো আমার ভেতরেও কিছু শব্দ আছে, যা কাউকে বলিনি কখনো, তোমাকেও না। কি বললে তন্ময়? বলছি, আজ রাতে শুধু ভালোবাসি। ভোর হলে যদি কিছু বদলেও যায়, এই রাতটা আমার থাকবে, শুধু আমার তৃষার। রিসোর্টের কাঠের কটেজ, বাইরে পাহাড় ঢেকে ফেলেছে কুয়াশায়। কটেজের ভেতর হালকা আলো, মৃদু আগুন জ্বলছে ফায়ার প্লেসে। তৃষা একটা সাদা শীতের চাদর মুড়িয়ে বসে আছে বারান্দায়, মগে ধোয়া ওঠা কফি। তন্ময় পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে, কপালে রাখে নরম এক চুমু। তুমি জানো, এই পাহাড়, এই নীরবতা সবচেয়ে সুন্দর তুমি এই মুহূর্তে। তুমি তো প্রতিদিন এমন কিছু বলো যেটা শুনলে মনে হয় আমি সত্যিই অন্যরকম। কারণ তুমি সত্যি অন্যরকম তৃষা। তোমার চোখে তাকালেই বুঝি আমি ঘরে ফিরে এসেছি। ধীরে ধীরে তৃষা উঠে দাঁড়ায়, চাদরটা খুলে ফেলে, ফায়ার প্লেসের সামনে বসে। তন্ময়ের কাছে আসে হাত ধরে। সামনে আগুনের আলোয় তাদের ছায়া নাচছে দেওয়ালে। তৃষা তার বুকে মাথা রাখে। এই রাতটা শেষ না হোক, তুমি এমন করে জড়িয়ে থাকো আমাকে, যেন বাইরে কিছু নেই, শুধু আমরা আছি আর আমাদের নিঃশ্বাস। তন্ময় তার মুখে হাত রেখে ধীরে ঠোঁটে চুমু দেয়। চুমুটা দীর্ঘ, ধীরে ধীরে গভীর হয়ে ওঠে, আঙ্গুলে আঙ্গুল গেঁথে যায়। নিঃশ্বাস গরম হয়ে ওঠে ঠান্ডা বাতাসে। তুমি আমার একমাত্র শান্তি। যত দুঃখ, যত ভয়, সব তোমার আদরে মুছে যায়। তোমার কাছে আমি সব ভুলে যেতে চাই, এই শরীর, এই মন, সব কিছু দিয়ে তোমার হতে চাই, শুধু আজ রাতে। তার একে অপরকে জড়িয়ে ধরে ধীরে ধীরে বিছানায় আসে। কটেজের উষ্ণ কম্বলের নিচে ঢেকে যায় তারা দুজন। বাইরে কুয়াশা ঘন হয়ে আসে, আর ঘরের ভেতর শুধু দুইটা হৃদয়ের শব্দ, ভালোবাসার তাল মিলিয়ে বাজে। পেছনে একটা স্লোগান বাজে, হয়তো তৃষা নিজের মনে গুনগুন করে, এই রাতের মতো করে আর কোনো রাত আসুক না, তোমার বুকের ভেতরে ডুবে আমি হারিয়ে যাই নিঃশব্দে। গভীর রাত, আনুমানিক 3টা স্থান, রিসোর্ট কটেজ। বাইরে কুয়াশা ঘন হয়ে এসেছে, ঝিঝি পোকা ডাকে, গাছের পাতায় হালকা বাতাস। ঘরের ভেতর উষ্ণ কম্বলের নিচে ঘুমিয়ে আছে তৃষা, নিঃশ্বাস স্থির, মুখে প্রশান্তি। তন্ময় আস্তে করে উঠে বসে, ধীরে বালিশের নিচ থেকে ফোন টানে। আলো জ্বালে না। একটা নম্বরে কল করে খুব নিচু গলায় বলে, আমি রওনা হচ্ছি, ঠিক আগের জায়গায় দেখা করো, সব নিয়ে এসো। কল কেটে সে পেছনে তাকায়। তৃষা একটু নয়,
তার মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর ধীরে ধীরে উঠে ট্রাউজারের পকেট থেকে একটা চাবি নেয়, জ্যাকেট পরে দরজা খুলে বেরিয়ে যায়। পাহাড়ি পথ সে ধরে নামছে। রিসোর্টের আলো পিছনে ফেলে ধীরে ধীরে মিলিয়ে যায় অন্ধকারে। শুধু পাহাড়ের ঢালে তার পায়ের শব্দ। দূরে একটা মসৃণ কালো গাড়ি দাঁড়িয়ে আছে। ভেতর থেকে কেউ দরজা খুলে দেয়। তন্ময় উঠে যায়। গাড়ি গড়িয়ে পড়ে অজানার দিকে। সময় কাটে হয়তো 4টা বা 5টা। তারপর ভোরের আলো ফোটার একটু আগে গাড়ি আবার সে পাহাড়ি রাস্তায় ফিরে আসে। তন্ময় নেমে হাঁটতে হাঁটতে কটেজে ঢোকে। জুতা খুলে নিঃশব্দে বিছানায় আসে। তিশার কপালে একটা চুমু খায়। সে এখনো ঘুমিয়ে। ক্ষমা করো, সব ঠিক হয়ে গেলে তোমায় বলবো, সব বলবো। সে কম্বলের নিচে ঢুকে পড়ে। ক্যামেরা ধীরে ধীরে উপরে উঠে যায়। বাইরে পাহাড়ে তখন হালকা আলো। চিলের ডাক ভেসে আসে। এক নতুন দিনের শুরু। কিন্তু আগের রাত রেখে গেছে এক গোপন ছায়া। সকাল 1টা, স্থান কটেজের ভেতর। ফায়ার প্লেস নিভে গেছে। জানালা দিয়ে রোদের আলো এসে পড়েছে বিছানার চাদরে। তিশা ঘুম ভেঙে ধীরে তন্ময়ের দিকে ঘুরে আসে। এই পাহাড়ের সকালে তুমি এত চুপচাপ কেন? তোমার ঘ্রাণে মিশে আছি, চোখ খুলেই যেন ভাবি আর কিছু চাই না। তিশা ধীরে তার গালে আলতো একটা চুমু দেয়। চুল এলোমেলো, ঠোঁটে হালকা হাসি। তারপর তার বুকের উপর মাথা রেখে বলে, আজ না হয় অফিসের কাজ বাদ দাও, ল্যাপটপ ফোন সব পরে হবে। চলো না একটু নিচের পাহাড়ের রাস্তাটা ঘুরে আসি, তুমি আমি আর এই রোদমাখা সকাল। তন্ময় দুশ্চিন্তা ভরা চোখে একটু থেমে বলে, তোমার আদর থেকে বের হতেই মন চায় না, তবু কিছু কাজ থাকতেই পারে। তিশার ঠোঁটে নরম চুমু দিয়ে বলে, আমায় ভালোবাসো তো? তোমার জন্যই তো বেঁচে আছি। তাহলে চলো, আজ আমি তোমাকে পাহাড় দেখাবো আর তুমি আমায় হাত ধরে রাখবে। দুজন বিছানা ছেড়ে উঠে পড়ে। তন্ময় হালকা হেসে তিশার গাল ছুঁয়ে দেয়। হাত তিশার কাঁধে হেলিয়ে থাকে। এক মুহূর্তে তিশা ফ্রেশ হয়ে কটেজের দরজা খুলে বেরিয়ে যায়। সামনে পাহাড়, নরম আলো আর একসাথে কাটানো এক মধুর সকাল। সকাল 11টা, স্থান পাহাড়ি রিসোর্টের নিচের দিকে পাথরে পথ, চারপাশে পাইন গাছ, বাতাসে পাখির ডাক। তিশার তন্ময় হাত ধরে আসছে, কথা বলছে, হাসছে। এই জায়গাটা ছবির মতো, তুমি পাশে না থাকলে এত সুন্দর লাগতো না। তুমি আছো বলেই পাহাড়টাও কোমল লাগে। হঠাৎ গাছের ভাগ থেকে কয়েকটা ছায়ামূর্তি বেরিয়ে আসে। 3জন লোক, মুখ ঢাকা, হাতে লাঠি, চোখে শীতলতা। তিশা চমকে তন্ময়ের হাত শক্ত করে চেপে ধরে। তন্ময়, ওরা কারা? ওরা আমাদের দিকে আসছে। ভয় পেও না তিশা, আমি আছি। তন্ময় তিশাকে পেছনে ঠেলে দেয়, নিজের সামনে দাঁড়িয়ে যায়। একজন গুন্ডায় এগিয়ে এসে কিছু বলতে যাবে, তন্ময় তার আগেই ঘুষি মেরে সরিয়ে দেয়। আরো 2জন ছুটে আসে। ধস্তাধস্তি শুরু হয়। তিশা কাঁপতে কাঁপতে একটা গাছের পেছনে গিয়ে দাঁড়ায়, চোখে জল। তন্ময়, সাবধান প্লিজ, ওদের সাথে কিছু করো না। তন্ময় একজনকে ফেলে দিয়ে চিৎকার করে বলে, তুমি পেছনে থাকো, আমি বলেছি আমি আছি। তন্ময় শেষ পর্যন্ত 3জনকে হারিয়ে দেয়। তারপর তারা পালিয়ে যায় গাছের ভেতর দিয়ে। তন্ময় হাঁপাতে হাঁপাতে তিশার দিকে ফিরে আসে। তিশা ছুটে এসে তাকে জড়িয়ে ধরে, কাঁপছে এখনো। তুমি ঠিক আছো? ওরা কেন আমাদের উপর? আমি বলেছিলাম না, তুমি থাকলে আমি কাউকে আমার কাছে আসতে দিব না। তারা ধীরে আবার রিসোর্টের দিকে হাঁটা দেয়। তিশা পেছনে একবার তাকায়। গাছের ভেতর কি যেন ছিল এখনো। গাছের ভেতরে কেউ যেন ছিল এখনো। দুপুরের কিছু পরে রিসোর্টের কটেজের বারান্দা। তিশা ক্লান্ত হয়ে ভেতরে ঘুমিয়ে পড়েছে। তন্ময় বাইরে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া বাতাসে মিলিয়ে দিচ্ছে। তার মুখে অদ্ভুত শান্তি, কিন্তু চোখে কারো কিছু লুকানো। সে ফোন বের করে, স্ক্রিন লক খুলে এক নির্দিষ্ট নাম্বারে মেসেজ টাইপ করে। তারা এসেছিল যেমন বলেছিলে, কিন্তু সব ঠিকঠাক হয়ে গেছে। পরের ধাপের জন্য প্রস্তুত আছি। সাইলেন্ট সেন্ট দেখে। তন্ময় ফোনটা পকেটে রেখে ধীরে একপাশে তাকায়। তার ঠোঁটের কোণে উঠে আসে একটা বাঁকা হাসি, একটা আত্মবিশ্বাসী হিসেবে শীতল হাসি, যেটা তিশা কোনোদিনও দেখেনি। সবকিছু ঠিক পথে চলছে, আর কেউই কিছু বুঝছে না। তন্ময়ের মুখের বাঁকা হাসি স্পষ্ট হয়। পেছনে ঘুমন্ত তিশা জানালার ফাঁক দিয়ে দেখা যায়, যার কিছুই জানা নেই। বিকেল 5টা, রিসোর্ট কটেজের বারান্দায়
তিশা হাতে চা, বারান্দায় দাঁড়িয়ে। সামনে পাহাড়ের ঢাল, পাইন গাছের ছায়া নেমেছে, বাতাসে হালকা ঠান্ডা। পাখির ডাকের মাঝে হঠাৎ সে দেখতে পাই দূরের এক ঘন গাছপালার পাশে তন্ময় দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছে। তিশার চোখ কুচকে তাকায়। তন্ময়ের মুখ আড়াল হলেও অন্য মেয়েটির মুখ পরিষ্কার দেখা যায়। সে রিমি, তন্ময়ের এক্স গার্লফ্রেন্ড, যাকে তিশা অনেক আগে ব্লক করে দিয়েছিল নিজের মনের ভেতর থেকে। রিমি এখানে? তন্ময় ওর সাথে কি করছে? তার চোখ রাগে লাল হয়ে ওঠে। কাপটা রেখে সে তাড়াতাড়ি নিচে নামতে থাকে। পাথরের ধাপে পা ফেলে দৌড়ে যায় সে জায়গায় যেখানে তন্ময় আর রিমি কথা বলছিল। কিন্তু গিয়ে দেখে কেউ নেই, শুধু বাতাস বইছে, গাছের পাতা নড়ে উঠছে। আমি চোখের ভুল দেখলাম না, ও ছিল, রিমি ছিল আর তন্ময় সে কথা বলছিল। সে এদিক ওদিক খুঁজে পেছনে তাকায়, কোনো ছায়া নেই। তার চোখে জল আসে, মুখের চাপা একটা ব্যথা, সন্দেহ আর অপমানের মাঝামাঝি। সে তুমি কি সত্যিই আমার সাথে ছিলে, নাকি এখনো তোমার মনের এক কোণায় রিমি রয়ে গেছে? ধীরে ধীরে ফিরে আসে রুমে। তন্ময় তখন ভেতরে ঘরের টেবিলে বসে, মুখের স্বাভাবিক ভাব। তিশা তাকিয়ে থাকে তার দিকে কিছুক্ষণ। তন্ময়ের মুখে কোনো চাপ বা কোনো অস্বস্তি নেই, যেন কিছুই হয়নি। সন্ধ্যা 6টা, রিসোর্টের কটেজ, ভেতরে আলো জ্বালানো। তন্ময় সোফায় বসে মোবাইলে স্ক্রল করছিল। তিশা ধীরে ঘরে ঢোকে, চোখে রাগ, ঠোঁট কাঁপছে। তোমার গার্লফ্রেন্ড এখানে কি করে? তন্ময় এক ঝটকায় মাথা তোলে, চোখে বিস্ময়, ফোন নামিয়ে রাখে। কি, কার কথা বলছো তিশা? রিমি পাহাড়ের রিসোর্টে বিকেলে তোমার সঙ্গে কথা বলছিল, আমি নিজেই দেখেছি দূর থেকে। তুমি কি মনে করো আমি বোকার মতো সব বিশ্বাস করে যাব? তন্ময়ের চোখে 1 সেকেন্ডের ভেতর কেঁপে ওঠে কিছু ভয়, নাকি হঠাৎ ধরা পড়া দ্বিধা। সে দ্রুত ভঙ্গিতে উঠে দাঁড়ায়। তিশা, তুমি ভুল দেখেছো, আমি কারোর সঙ্গে ছিলাম না। এই রিসর্টে আমাদের ছাড়া আর কেউই নেই প্রায়। আর রিমি, সে কোথা থেকে আসবে এখানে? তিশা হতবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। তন্ময়ের কণ্ঠে কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু সে কি সত্যের আত্মবিশ্বাস, নাকি অভিজ্ঞতা মিথ্যার আড়াল? তুমি কি সত্যিই ভাবো আমি মিথ্যা বানিয়ে বলছি? তন্ময় এগিয়ে এসে তার হাত ধরে, চোখে তাকায় গভীর শান্তভাবে। তিশা, আমি যদি রিমির সঙ্গে থাকতাম তাহলে তোমার সঙ্গে এখানে আসতাম না। তুমি আমার জীবন, তোমার উপর কখনো বিশ্বাসঘাতকতা করিনি, করবও না। তিশা একটু নরম হয়, কিন্তু মুখে এখনো সন্দেহ। সে চুপচাপ তার হাত ছাড়িয়ে ধীরে সরে যায়, পেছনে দাঁড়িয়ে থাকে। তন্ময় একা বলে ওঠে, ফিসফিস করে বলে, এবার সমাধান হতে হবে। সন্ধ্যা রিসোর্টের কটেজের ঘরে। তিশা চুপচাপ জানালার পাশে বসে আছে। বাইরে ধীরে ধীরে রাত নামছে, তার চোখে আছে অন্ধকারের ছায়া, মন ভারাক্লান্ত। তন্ময়, তোমার কথা বিশ্বাস করতে পারছি না আর। তুমি যা বলছো আমি শুনছি, কিন্তু সেই রিমির ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে বারবার। সে হাত থেকে মোবাইল তুলে নেয়, ধীরে ধীরে তন্ময়ের ফোনে স্ক্রিন খুলে কিছু খুঁজতে শুরু করে। তার ঠোঁটে স্পর্শ পাই, এবার প্রমাণ সহ ধরব, কিন্তু মনে এক অদ্ভুত ভয় কাজ করে। সে সত্যি ভয় যে সত্যি মিলবে। আমি তোমাকে ভালোবাসি তন্ময়, কিন্তু ভালোবাসা মানে অন্ধবিশ্বাস নয়। এবার বুঝিয়ে দেখাবে আমি কেন তোমার কথার আস্থাশীল হব। একটু সময় থমকে যায়, বাইরে বাতাসের শব্দ, কাঠের দরজায় হালকা গুঞ্জন। তিশা উঠে দাঁড়িয়ে চোখ মুছে নেয়। তুমি যতই চেষ্টা করো সত্য আসবেই বেরিয়ে, আমি অপেক্ষা করব। গভীর রাত, আনুমানিক 2টা। রিসোর্ট কটেজের আশেপাশে পাহাড়ি পথ। তিশা কম্বলের নিচে শুয়ে আছে, চোখ বন্ধ করে, কিন্তু মন একদম শান্ত নয়। বাইরে ফিসফিস শব্দ, পায়ের আওয়াজ। তন্ময় ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তিশার চোখ অল্প খোলা, সে ভিতরে ঢুকছে না, আসলে ঘুমের ভান করছে, কিন্তু মন প্রস্তুত। ধীরে ধীরে উঠছে বিছানা থেকে। তিশা ধীরে ধীরে ওঠে, জুতা পরছে, বাইরে বেরিয়ে যায়। রিসোর্টের কটেজের চারপাশে শীতল বাতাস বইছে, তার নিঃশ্বাস ধীরে ধীরে মিলছে বাতাসের সঙ্গে। তন্ময় অজানার দিকে হাঁটছে, পেছনে টর্চ, সাথে একজন লোক দেখতে পাচ্ছে। তিশা দূর থেকে তাদের দেখে, দূরত্ব বজায় রেখে হাঁটে। মন বলছে এবার সত্যি প্রমাণ পেতে হবে। তন্ময় তার সঙ্গী পাহাড়ের এক খাড়া ঢালে চলে যায়। তিশা অপেক্ষা করে, হৃদয় দ্রুত ধড়ফড় করছে। তার চোখে একরাশ ভয় আর
আসা। সে চেষ্টা করে শব্দ কমিয়ে রাখে যেন কেউ টের না পায়। তন্ময়ও তার সঙ্গে একটা পুরনো কেবিনে ঢুকে পড়ে। দুজন মিলে দরজা বন্ধ করে ভেতরে আলো জ্বালায়। তিশা কুকড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে কাছে যাওয়ার সাহস পায় না। তবে সে বুঝে গেল তন্ময়ের গোপন সত্য এখানে লুকিয়ে। তিশা টলমল করে দাঁড়িয়ে থাকে গাছের আড়ালে। দূর থেকে দেখতে পাই তন্ময় রিমি কথাবার্তা বলছে। হঠাৎ তন্ময় রিমির হাত ছুঁতেই তিশা রেগে দিল চিৎকার। তন্ময়, রিমি, তোমরা কি করছো? হঠাৎ করে তন্ময় চমকে ওঠে। দুটো চোখে আতঙ্কে আর ব্যর্থতার ছাপ। রিমিও তার পাশ থেকে তাকিয়ে থাকে স্তম্ভিত হয়ে। তিশা, তুমি এখানে কি করে? তিশা কাঁদতে কাঁদতে এগিয়ে আসে। আমার কাছে আর মিথ্যা বলো না। তুমি কি সত্যি আমাকে ছেড়ে অন্য কারো কাছে যাচ্ছ? তন্ময় কিছু বলতে চাই, কিন্তু রিমির চোখে তীক্ষ্ণ সন্দেহ দেখা যায়। তিশা ধৈর্য শেষ হওয়ার আগে ঘটনাগুলো ভেঙে পড়ে। রাতে নিস্তব্ধতা ভেঙে গেছে। তিশা কাঁপা গলায় চিৎকার করছে। তন্ময় চমকে ওঠে, রিমির থেকে একটু দূরে সরে দাঁড়ায়। তার মুখে হঠাৎ একরকম আত্মরক্ষার তীব্র চেষ্টা ফুটে ওঠে। তিশা, না, তুমি ভুল বুঝছো আমায়। আমরা এখানে একটা জরুরি কাজে এসেছি। এটা প্ল্যান্ড ছিল না। কাজ করতে হলে রাতে লুকিয়ে রাখতে হয়, হাত ধরে রাখতে হয়, মুখ ঘনিয়ে আসে কাজের নামে। তন্ময় কিছু বলতে গিয়েও থেমে যায়। রিমি পেছনে সরে যায়, তার চোখ নিচু, মুখে অপরাধের চাপ। তন্ময় আবার জোরে বলে ওঠে, তুমি যা দেখলে সেটা পুরোটা না। আমার বলার সুযোগ দাও প্লিজ। তুমি জানো না সবটা। তিশা এক ধাক্কায় তার হাত সরিয়ে দেয়। তার কণ্ঠ এবার ধ্বনিত হয় চারপাশে। তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছো। তুমি আমার ভালোবাসা নয়, অভিনয় করেছো তন্ময়। ভালোবাসা যদি লুকিয়ে করতে হয় তবে সে ভালোবাসা না, প্রতারণা। এক মুহূর্ত থমকে যায়। পাহাড়ি বাতাস থেমে গেছে যেন। তন্ময় মুখ নিচু করে দাঁড়িয়ে। রিমি দৃষ্টি সরিয়ে নেয়। তিশার চোখে শুধু একটাই কথা, শেষ। তুমি যা ভাবছো আমি সেটা না, কিন্তু আজ বলবো, তাও তুমি শুনবে না। পাহাড়ি রিসোর্টের বাইরে গহীন এক জঙ্গলে ঘেরা এলাকা। তন্ময়, তিশা ও রিমি কথা বলছে। হঠাৎ ঝোপের মধ্য থেকে কয়েকজন মুখোশধারী গুন্ডা বের হয়ে আসে। হাতে দা, লাঠি। কেউ একজন বন্দুক তুলে ধরে। তোমাদের অনেক খেলা দেখেছি, আর শেষ হবে তোমাদের নাটক। তিশা ভয়ে কাঁপতে থাকে। রিমিকে শক্ত করে ধরে রাখে, কিন্তু তন্ময় দ্রুত কোমরের নিচ থেকে একটা কালো পিস্তল টেনে বের করে। তার চোখে কোনো ভয় নেই, সোজা গুলি চালিয়ে দেয় এক গুন্ডার দিকে। তোদের আগে বলেছিলাম আমাদের পিছু নিও না। ধাই, একটা গুলির শব্দ। গুন্ডা পড়ে যায়। রিমি পেছন থেকে পকেট থেকে ছোট্ট বন্দুক বের করে গুলি চালায় দ্বিতীয় জনকে। তিশার সামনে বাধা এলে আমরা কাউকে ছাড়ি না। তিশা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তার চোখ বিস্ফোরিত, মুখে কোনো শব্দ নেই। সে দেখে তার ভালোবাসার মানুষ তন্ময় একজন শুটার, আর রিমি তার প্রাক্তন তো নয়, বরং সঙ্গী অন্য জীবনে। তিশার কণ্ঠ কাঁপতে কাঁপতে বেরিয়ে আসে, তুমি বন্দুক গুলি করো? তুমি কে তন্ময়? তুমি কে? তন্ময় এবার গুলি করে আরেক গুন্ডাকে সরিয়ে দেয়। তারপর ধীরে ধীরে তিশার দিকে ঘুরে তাকায়। চোখে কোনো মায়া নেই, বরং কারো রহস্য। তোমার জানার সময় এসে গেছে তিশা। আমি যাকে তুমি চিনেছিলে সে আমি ছিলাম না। এখন জানবে আমি আসলে কে। ঝড় থেমে গেছে, সব গুন্ডা মাটিতে পড়ে আছে। চারিদিকে থমথমে নীরবতা। তিশা দম আটকে তাকিয়ে আছে তন্ময়ের দিকে। তন্ময়ের হাতে ধরা বন্দুক ধীরে ধীরে নিচে নামছে। রিমি এক পাশে দাঁড়িয়ে নিঃশব্দে। তুমি তুমি কে তন্ময়? তুমি তো এমন ছিলে না। তন্ময় গভীরভাবে তিশার চোখের দিকে তাকিয়ে বলে, তিশা, আমি যেটা তোমাকে বলিনি, কারণ জানলে তুমি ভয় পেতে, দূরে চলে যেতে। আমি একজন সিক্রেট গভর্নমেন্ট অফিসার। সে চোখ বড় বড় হয়ে আসে। সে কিছু বলতে চায়, কিন্তু মুখ খুলে বলতে পারে না। তন্ময় ধীরে ধীরে তার কাছে আসে। এই রিসর্টে আসার কারণ শুধুই কাজই ছিল, হানিমুন ছিল না। আমাদের কাছে তথ্য ছিল এখানে একটি আন্তর্জাতিক অপরাধ চক্র গোপন ঘাঁটি করেছে। এই গুন্ডারা তাদের লোক, আমাদের মিশনের অংশ। রিমি তাহলে কে? রিমি এবার সামনে এসে হালকা হাসে, মাথা নিচু করে সম্মান দেখিয়ে বলে, তিশা, আমি তন্ময় স্যারের সহকারী। আমরা একসাথে অনেক বছর কাজ করেছি। তোমার ভুল বোঝা স্বাভাবিক, কিন্তু তুমি যা দেখেছিলে তা অপূর্ণ সত্য। তন্ময় এগিয়ে এসে তিশার হাত ধরে। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তোমাকে কখনো ব্যথা দিতে চাইনি।
তবে এখন তুমি যদি চাও আমি আর লুকাবো না, সব জানাবো। আমার জীবন, আমার দায়িত্ব। তুমি পাশে থাকলে আমি আরো শক্তিশালী হয়ে উঠবো। তিশা ধীরে ধীরে মাথা নিচু করে, তার চোখে জল, কিন্তু এবার আস্থা আছে সেই জলে। সে ফিস ফিস করে বলে, তুমি আমায় শুধু ভালোবাসো, এটা জানলেই আমি সব ভয় দূর করতে পারি। তন্ময় তিশার কপালে চুম খায়। রিমি আকাশের দিকে তাকিয়ে ওয়ারলেসে মেসেজ পাঠায়। টার্গেট কিলার, দুজন নিরাপদে আছে, মিশন সাফল্যের পথে। রাতের নরম বাতাস বইছে পাহাড়ি রিসোর্টের বারান্দায়। চাঁদের আলো ছড়িয়ে আছে চারিদিকে। তিশা চুপ করে বসে আছে, মন খারাপ। তন্ময় ধীরে ধীরে তার পাশে বসে। একটু সময় চুপ করে থেকে মুখ খোলে। তিশা, তোমার চোখে যা দেখেছি সেটা আমার জীবনে আরো কোথাও পাইনি। তুমি আমার জীবনে আসার অনেক আগে থেকেই আমি তোমাকে ভালোবেসেছি। তিশা অবাক হয়ে তাকায় তার দিকে। তন্ময় ধীরে ধীরে তার হাত ধরে বলে, তোমাকে দেখেছিলাম প্রথম দিনেই। হাসি, কথা, সরলতা সবকিছু একসাথে আমাকে বদলে দিয়েছিল। কিন্তু আমি বলিনি কিছু, কারণ আমি জানতাম আমার জীবন শান্ত না। আর তুমি ছিলে আমার শান্তির ঠিকানা। তাহলে বলনি কেন তন্ময়? ভয় পেতাম যদি শত্রুরা জেনে যেত তাহলে তোমাকে আঘাত করত। তোমার জীবন, নিরাপত্তা এগুলোই ছিল আমার সবচেয়ে বড় দুর্বলতা। আর আমি চাইনি আমার ভালোবাসা তোমার জন্য ঝুঁকি হয়ে উঠুক। তিশা এবার নিঃশব্দে এগিয়ে এসে তন্ময়ের বুকের উপর মাথা রাখে। তার ঠোঁট থেকে শুধু একটা শব্দ ফোটে, আমি শুধু চাইছিলাম তুমি একবার বলো, বাকিটা আমি আগেই বুঝে গিয়েছিলাম। তন্ময় এক হাতে তাকে জড়িয়ে ধরে। চাঁদের আলোয় দুজনের ছায়া একসাথে মিশে যায়। পাহাড়ি রিসোর্টের প্রাইভেট কারের কটেজ। রাতের আকাশে পূর্ণিমার চাঁদ, দূর পাহাড়ে ঝিঝির ডাক, হালকা ঠান্ডা বাতাস। ঘরের ভেতর মৃদু আলো, সুগন্ধি মোমবাতি জ্বলছে। তিশা ও তন্ময় একে অপরের চোখে তাকিয়ে আছে নিঃশব্দে। আজকে কোনো কথাও বলবো না, শুধু চেয়ে থাকবো তোমার চোখে, কারণ ওইখানেই আমি আমার শান্তি খুঁজে পাই। তিশা এগিয়ে এসে তন্ময়ের গলায় পা জড়িয়ে দেয়। তার কণ্ঠ মৃদু মিষ্টি গান। আজ আর কিছু জানতে চাই না, আজ শুধু থাকতে চাই তোমার বুকের ভেতরে, নিঃশ্বাসে। তন্ময় আলতো করে তিশার গাল ছুঁয়ে বলে, তোমার গায়ে এখন চাঁদের আলো পড়েছে, কিন্তু তোমাকে ছুঁয়ে দেখি তোমার শরীরেই তো আলো আছে। তিশা হাসে, লাজুক হয়ে চোখ নামিয়ে নেয়। তন্ময় তার চিবুকে আঙ্গুল দিয়ে মুখটা আবার তুলে ধরে। তোমার চোখে আজ কোনো প্রশ্ন নেই, শুধু উত্তর ভালোবাসা। তাদের ঠোঁট একে অপরের খুব কাছে এসে যায়। একটা নিঃশব্দ চুমু, ধীরে ধীরে আলতো স্পর্শে রোমান্টিকতা গাঢ় হতে থাকে। তিশার চুলে তন্ময়ের হাত, আর তিশার আঙ্গুলে ধরা তন্ময়ের বুক। তারা ধীরে ধীরে বিছানায় আসে। জানালার বাইরে চাঁদের আলো এসে পড়ছে বিছানায়, যেন রাতটাকেও দোয়া করছে। তাদের আদরের মাঝে কোনো তারক্য নেই, কোনো দ্বিধা নেই। একে অপরকে ভালোবেসে শান্তভাবে, গভীরভাবে, হৃদয়ের ভাষা নিঃশব্দে। রাত বাড়তে থাকে, আকাশের চাঁদও যেন হেসে দেখছে এই দুই প্রাণের মিলন। আর ভেতরে শুধু দম বন্ধ করা একটি শব্দ বাজে, ভালোবাসি। রাত গভীর, তিশা গভীর ঘুমে। চাঁদের আলো জানালা দিয়ে বিছানায় পড়ছে। রুমের এক কোণে তন্ময়ের ফোন হালকা কম্পন করে ওঠে। সে ধীরে হাতে ফোনটা তুলে নেয়, পাশে গিয়ে জানালার কাছে দাঁড়ায়। হ্যাঁ বলুন। স্যার, পুরো টিম এখন আমাদের হেফাজতে। সবার ডেটা, অস্ত্র এবং ফান্ডিং সোর্স কন্ট্রোলে। মিশন সফল। তন্ময় জানালার বাইরে অন্ধকারে পাহাড়ের দিকে তাকায়, চোখে শান্তি, মুখে এক চিলতে মুচকি হাসি আসে। সে শুধু বলে, গুড জব। রিপোর্ট HQ-তে পাঠিয়ে দাও, আমি কাল ফিরছি। কল কেটে যায়। তন্ময় ধীরে ধীরে ফিরে তাকায় তিশার দিকে। সে এখনো ঘুমাচ্ছে, মুখে এক নিঃশ্বাস ভরা শান্তি। তন্ময় নিচু গলায় ফিস ফিস করে, তুমি আমার ভালোবাসা, আর এই পৃথিবীকে নিরাপদ রাখার সবচেয়ে বড় কারণ। সে ফোনটা পাশে রাখে। তিশার পাশে সে শুয়ে পড়ে, আলতো করে তিশাকে জড়িয়ে নেয়। তার হাতের স্পর্শে তিশা অজান্তে একটু হাসে। ঘর আবার নিঃশব্দ হয়ে যায়। শুধু পাহাড়ে হালকা বাতাস বইছে, আর তন্ময়ের মনের ভেতর বাজছে একটাই কথা, মিশন শেষ, কিন্তু ভালোবাসার যুদ্ধ চিরকাল। তিশা ও তন্ময় গাড়ি
গাড়িতে বসে ফিরছে নিজেদের শহরে। পাহাড়ি পথ পেরিয়ে ছোট ছোট ঝর্ণার পাশ দিয়ে তারা ফিরে চলেছে হাতে হাত ধরে, হেসে চোখে চোখ রেখে। এই কয়দিনের মধ্যে তোমাকে নতুন করে চিনলাম তন্ময়। তুমি শুধু আমার তন্ময় না, তুমি আমার সাহস, নিরাপত্তা আর আমার একমাত্র ভালোবাসা। আমি প্রতিদিন ভাবি তোমার মতো কাউকে পেলে মানুষ জীবন দিয়ে বাঁচতে পারে। তুমি পাশে আছো বলেই আমি আজ এত দূর। তারা হাসে। গাড়িটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। দুজনেই ক্লান্ত কিন্তু চোখে শান্তি। রাত নেমে এসেছে পুরোপুরি। তারা ঘরে ঢুকে পড়ে। দরজা বন্ধ হয়, আবার শুরু হয় গল্পের শেষ রাত্রি। ভালোবাসায় মোড়া ঘরের ভেতর হালকা আলো, জানালার পর্দা তুলছে হাওয়ায়। দিশা বিছানার পাশে দাঁড়িয়ে চুল খোলার সময় তন্ময় পেছন থেকে জড়িয়ে ধরে। আজ আমি শুধু তোমার হতে চাই। কোনো ভয়, কোনো মিশন, কোনো ছলচাতুরি কিচ্ছু না, শুধু আমি আর তুমি। তুমি যে আমার অনেক আগেই ছিলে, শুধু তুমি বুঝতে সময় নিয়েছো। তন্ময় ধীরে ধীরে তিশার ঠোঁটে চুমু খায়। তিশা ওর বুকে মুখ লুকিয়ে ফেলে। আলতো করে বিছানায় আসে দুজনে। তাদের শরীর একে অপরের স্পর্শে জড়ায়। নিঃশব্দে ভালোবাসা, শান্তি আর গভীর আদর বয়ে যায় রাত জুড়ে। ঘরের ভেতর শুধু নিঃশ্বাস আর হৃদয়ের শব্দ বাজে। বাইরে চাঁদ হাসছে আর